রনিত ডাক্তারি পড়তে না চাওয়ায় বাবা ছেলের সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে। রঞ্জনের স্ত্রী অনুপমা দেবী স্বামীর সাথে এক মহিলার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে আত্মহত্যা করেন। তার শ্রাদ্ধের পর রনিত ওর বাড়ি ছেড়ে প্রেমিকা লুসিকে নিয়ে চলে আসে একটি ফ্ল্যাটে। হঠাৎ খবর আসে ডক্টর সেনগুপ্ত ওনার অফিসের একজন স্টাফকে বিয়ে করেছেন। বিয়ের পর উনি সস্ত্রীক পুরী বেড়াতে যাচ্ছিলেন, কিন্তু সেখানেই ঘটে যায় একটি রহস্যজনক দুর্ঘটনা। ডক্টর রঞ্জন সেনগুপ্তের মৃতদেহ উদ্ধার করা হয় মেদিনীপুরের কাছে দাঁতন স্টেশনের রেল লাইনের পাশ থেকে। এটা কি আদৌ কোনো দুর্ঘটনা নাকি এক পরিকল্পিত খুন? যদি খুন হয়ে থাকে তবে এই খুনের পিছনে কী কারণ থাকতে পারে? বাড়িটা 4 তলা, লিফটও আছে। রনিতের এই উত্তরমুখী 2 BHKটা দেখেই পছন্দ হয়ে গেছিল। বেশ আলো বাতাস আছে এই ফ্ল্যাটটাতে। ফ্ল্যাট বাড়িটার পিছন দিকে একটা খোলা মাঠ থাকায় ফুরফুর করে হাওয়া আসছে 3 তলার ঘরে। এত কম ভাড়ায় এরকম ফ্ল্যাট পাওয়া আজকাল সত্যি খুবই মুশকিল। ওর অফিসের গাঙ্গুলি সাহেব নিজেও এই পাড়াতেই থাকেন, আর উনি এই ফ্ল্যাটটার খোঁজ দিয়েছিলেন। 6 মাসের অ্যাডভান্স আর মাসে 7,000 টাকা ভাড়া। শোভাবাজার মেট্রো স্টেশন এখান থেকে মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। রনিতের কালীঘাট স্টেশনের কাছেই অফিস, সুতরাং ও এবার থেকে মেট্রোতেই অফিস যাতায়াত করবে। মোটরসাইকেলটাও তো বাড়িতে ছেড়ে এসেছে। রনিত ঠিকই করে রেখেছে ওর বাবার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। মান্তু মানে ওর ছোট বোন, যে এখন লন্ডনে ডাক্তারি পড়ছে, ওকে নিয়েই থাকুক বাবা। নার্সিংহোম আরো বড় হোক, ওর আর দরকার নেই বাবার সান্নিধ্য বা সম্পত্তি। ওদের বাপ ছেলের মধ্যে সম্পর্কটা অনেকদিন যাবতই তেতো হয়ে গেছে। রনিত ওর মা হঠাৎ আত্মহত্যা করবার পর তার শ্রাদ্ধের পরের দিনই বাড়ি ছেড়ে চলে এসেছে এই ফ্ল্যাটে। অবশ্য এটা পছন্দ করবার সময় লুসিও ওর সাথে ছিল। এবার লুসির সাথে এ বাড়িতেই থাকতে পারবে রনিত। লুসি লিভ ইন রিলেশনে থাকতে রাজি। অনেকদিন যাবতই রনিতকে চাপ দিচ্ছিল লুসি, বিয়েটা না হয় পরেই করুক, কিন্তু লিভ ইনে থাকতে দোষ কোথায়? লুসির বাবা অসুস্থ, বিছানায় শোয়া। মা এলিনা চৌধুরীর এই ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু রনিতের বাবা ভীষণ রাগী মানুষ। বলেছিলেন কোনো দিনই এই শঙ্কর জাতের মেয়েকে একমাত্র ছেলের সাথে বিয়ে দেবেন না। প্রথম দিন থেকেই বাবা এই ব্যাপারে আপত্তি করেছিলেন। কিন্তু 1 বছর আগে যেদিন রনিত লুসিকে ওদের বাড়িতে নিয়ে গেছিল, সেদিন ওর মা কিন্তু লুসিকে দেখেই পছন্দ করে ফেলেছিলেন। মিষ্টি মেয়েটাকে ওর বেশ পছন্দ হয়েছিল। এমনকি লন্ডন থেকে ওদের ছোট মেয়ে মান্তু পর্যন্ত লুসির ছবি দেখে আর ওর সাথে স্কাইপে কথা বলে মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে দাদার জন্য লুসিদি একদম পারফেক্ট। মা যেন কোনো আপত্তি না করে, আর অনুপমা আপত্তিও করেননি। লুসির মা অ্যাংলো ইন্ডিয়ান ও বাবা বাঙালি কায়স্থ। লুসির বাবা ঠাকুরদা নাকি ছিলেন বিশ্বাস, কিন্তু ইংরেজ আমলে ওনাকে ওনার সমাজ কল্যাণের কাজের জন্য মেদিনীপুরের একটা প্রায় 10 একর জমি দান করে দেওয়া হয়েছিল, এবং তখন থেকেই ওদের পদবি হয়ে যায় চৌধুরী। যদিও এখন সেই জমি জমা কিছুই আর নেই, শুধু ওদের পৈতৃক বাড়িটা ছাড়া। তবে লুসির বাবা মা ও এক দাদা এখনো গ্রামের বাড়িতেই থাকেন। লুসি কলকাতায় একটা লেডিস মেসে থেকে চাকরি করে। রনিত কলকাতা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার নিয়ে MSc করে
এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে, তাও প্রায় দেখতে দেখতে 4 বছর হয়ে গেছে। এই অফিসেই ওর সাথে লুসির আলাপ পরিচয় ও প্রেমের সূত্রপাত। লুসি রনিতের চেয়ে মাত্র 2 বছরের ছোট, সুন্দরী, শিক্ষিতা, ভীষণ স্মার্ট মেয়ে। রনিতের বাবা ডক্টর রঞ্জন সেনগুপ্ত পেশায় একজন সার্জন। পার্ক সার্কাসের কাছে নিজের একটা নার্সিং হোম আছে, খুব বড় নার্সিং হোম, যার এখনকার বাজার দর প্রায় 100 কোটি টাকার বেশি। বিভিন্ন আধুনিক মেডিকেল সরঞ্জামে সাজানো ও নামি নামি ডাক্তারদের সৌজন্যে ইদানিং এই নার্সিং হোম দক্ষিণ কলকাতায় বেশ সুনাম অর্জন করেছে। কিন্তু রঞ্জন বাবুর একটাই দুঃখ যে শত চেষ্টা করেও ছেলেকে কিছুতেই উনি ডাক্তারিটা পড়াতে পারলেন না। ওর বয়স যখন মাত্র 28, তখনই রঞ্জন সেনগুপ্তের বিয়ে দেওয়া হয়েছিল সম্বন্ধ করে। বাবা ছিলেন একজন MBBS ডক্টর। ছেলেকে বিলাতে পাঠিয়ে সার্জন করিয়ে এনেই বিয়ে দিয়ে দেন। ওর স্ত্রী মানে রনিতের মা অনুপমা মধ্যবিত্ত ঘরের মেয়ে, বিকম পাস, ফর্সা, সুন্দর চেহারা, বাবা মায়ের একমাত্র মেয়ে। রঞ্জন সেনগুপ্তের একটা পুরনো বদ অভ্যাস রোজ রাতে মদ খাওয়া। অনুপমা এ বাড়িতে ওর জীবনে আসবার পরেই সেই বদ অভ্যাস বন্ধ হয়ে যায়। সুন্দরী স্ত্রীকে খুশি রাখতে রঞ্জন সেনগুপ্ত ওকে কথা দিয়েছিলেন সেই বিয়ের পর ফুলশয্যার রাতে। রঞ্জনবাবু খুবই পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী মানুষ। নিজের প্রচেষ্টায় ও বাবার রেখে যাওয়া উত্তর কলকাতায় নিজেদের সম্পত্তি বিক্রি করে তিলে তিলে এই নিউ হোপ নার্সিং হোম গড়ে তোলেন। নিজে একজন ভালো সার্জন হওয়ায় নিজের ইচ্ছা মতো সাজিয়েছেন এই নিউ হোপের আউটডোর, এক্স-রে, স্ক্যানিং, প্যাথোলজি, ওটি, মেডিসিন ইত্যাদি সব সেকশন। এছাড়া অনেক ভালো ও বেশ নামকরা স্পেশালিস্ট ডাক্তারকে এনে নার্সিং হোমকে সমৃদ্ধশালী করে তুলেছেন। রনিতদের বিশাল দোতলা বাড়ি CIT রোড পদ্মপুকুরে। বাড়িতে ঠাকুর, চাকর, দারোয়ান, মালি কোনো কিছুরই অভাব নেই। নিজের হাতে বিভিন্ন জায়গা থেকে দামি দামি ঘর সাজাবার জিনিস এনে রনিতের মা অনুপমা দেবী সাজিয়ে তুলেছেন এই বাড়ি ঘর সবকিছু। তবে ওর বা ছেলে মেয়েদের এই শৌখিনতায় রঞ্জন সেনগুপ্ত পুরোপুরি সাপোর্ট দিয়ে গেছেন। কোনোদিনই ওদের কোনো আবদার বা চাহিদাকে অ্যাভয়েড করেননি ডাক্তারবাবু। আসলে এই সময়টাতে ওনার একটাই লক্ষ্য ছিল নার্সিং হোমটাকে দাঁড় করাতে হবে। তাই বাড়ি ঘর সংসার সবই ছেড়ে দেন বুদ্ধিমতী স্ত্রী অনুপমার উপর। রনিত ছিল মায়ের ন্যাওটা। বাবার কাছে খুব দরকার না হলে তেমন ঘেঁষত না রনিত। স্কুল শেষ করার সময় বাবা চাইছিলেন ও মেডিকেল লাইনে পড়াশোনা করুক, কিন্তু রনিতের কোনোদিনই এই পেশাটার উপর কোনো টান ছিল না। ওর বেশ কয়েকজন বন্ধু কম্পিউটার সায়েন্স নিয়ে নামি কলেজে ভর্তি হয় যখন, তখনই রনিতের সাথে বাবার বেশ কথা কাটাকাটি হয় একদিন। সেই 11 ক্লাস থেকেই ওদের বনিবনা হচ্ছিল না। এখন ছেলে যে মেডিকেল পড়বে না সেটা ফাইনালি জানিয়ে দেবার পর রঞ্জন সেনগুপ্ত ওর উপর এতটাই রেগে যান যে সেই রাতের পর থেকে ছেলের সাথে সব সম্পর্ক একদম নষ্ট হয়ে যায়। যদিও রনিতের মা কিন্তু কখনোই ছেলের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে চাইতেন না। তবে পরবর্তীকালে মেয়ে মান্তু ডাক্তারি পড়তে চায় শুনে ডাক্তারবাবু খুশি হন এবং তার মনটা শান্ত রাখবার চেষ্টা করেন। যাক, একজন তো রাজি হয়েছে। রনিত যখন কলেজে পড়ছে ততদিনে নিউ হোপ নার্সিং হোম বেশ নাম করে ফেলেছে। আজকাল রনিতের বাবা ডক্টর রঞ্জন সেনগুপ্তের খুব নাম ডাক। খবরের কাগজ ও টিভিতে এখন প্রায়ই ওনার ইন্টারভিউ দেখতে পাওয়া যায়। এরপর রনিত যখন চাকরিতে ঢুকলো ও মান্তু বিলেতে চলে গেল ডাক্তারি পড়তে, তখন থেকেই লক্ষ্য করলো বাবা আজকাল প্রায় ড্রিঙ্ক করে রাতে বাড়ি ফেরে। একটু খেয়াল করেই বুঝতে পারলো বাবা মায়ের সম্পর্কে কোথাও একটা বিরাট টানাপোড়েন চলছে।
অনুপমা দেবী আজকাল বেশিরভাগ সময় চুপচাপ থাকেন এবং কখনো কখনো লুকিয়ে কান্নাকাটি করেন। রনিত সেটা বেশ বুঝতে পারে। ওর নরম মনে মায়ের জন্য কষ্টে বুক ফেটে যায়। বাবার উপর রাগ বাড়তে থাকে। বোন এখন পড়াশোনায় ব্যস্ত, ওকে কিছু জানাতেও পারে না। এরই মধ্যে লুসিকেও একদিন বাড়িতে এনে বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু বাবা পরে সাফ জানিয়ে দিয়েছিল ওর অমতের কথা। সেই থেকেই রনিত বাবাকে আরো বেশি করে অ্যাভয়েড করা শুরু করলো। রনিত এতদিন ভাবতো মা হয়তো বাবার রোজ রাতে এই ড্রিঙ্ক করে বাড়ি ফেরাটা পছন্দ করেন না বলেই ওর বাবার সাথে ঝামেলা চলছে। কিন্তু এই মাস সাতেক আগে হঠাৎ একদিন রনিত বিকেলে তার বাবাকে দেখতে পায় রঙিন সিল্কের শাড়ি পরা একজন অল্প বয়সী মহিলার সাথে গাড়িতে করে ধর্মতলা দিয়ে উত্তর কলকাতার দিকে যেতে। রনিত অফিসের একটা কাজে সেদিন চাঁদনি মার্কেটে এসেছিল। কেসি দাসের মোড়ে রাস্তা পার হতে গিয়েই বাবার গাড়িটা নজরে পড়ে। রনিত একটু দূর থেকেই বাবার গাড়িটা এগিয়ে চলেছে দেখেই দাঁড়িয়ে পড়েছিল। গাড়ির কাঁচটা নামানো ছিল। ওই ভিড় রাস্তাতেও রনিত পরিষ্কার বাবাকে ওই মহিলার সাথে খুব ঘনিষ্ঠভাবে বসে সেদিন কথা বলতে দেখেছিল। এই রঞ্জন সেনগুপ্ত দেখতে শুনতে বেশ ভালোই। ছেলের মতো তেমন লম্বা না হলেও সুন্দর চেহারা, গায়ের রং ফর্সা, মাথা ভর্তি চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি ও চোখে সোনালি ফ্রেমের চশমা। দেখলেই সিনেমার একটু বয়স্ক নায়কদের মতো মনে হয়। বেশ শৌখিন মানুষ। পরিষ্কার আয়রন করা দামি জামা কাপড়, স্যুট বুট পরে গায়ে পারফিউম লাগিয়ে বেশ ফিটফাট থাকেন। ওনার সাথে হঠাৎ একজন মহিলাকে দেখে রনিত ভেবেছিল কোনো লেডি ডক্টর হবে নিশ্চয়ই, অন্য কোনো হাসপাতালে যাচ্ছেন হয়তো। কিন্তু বেশি রাতে বাড়ি ফিরে খাবার টেবিলে মাকে যখন বললেন, আজ বেশ কয়েকটা অপারেশন ছিল, তাই সারাদিন ভালো করে খাওয়াও হয়নি বুঝলে, তখনই রনিতের সন্দেহ হয়। বিকালে নিজের চোখে বাবা আর ওই মহিলাকে গাড়িতে করে কোথাও যেতে দেখল, আর এখন বাবা বলছে সারাদিন নার্সিংহোমেই ছিলেন, ঠিকমতো খাওয়া পর্যন্ত হয়নি। হঠাৎ বাবা এরকম মিথ্যা কথা বলছেন কেন রনিতের মাথায় ঢুকলো না। বাবার মাকে মিথ্যা কথা বলার কারণ কি হতে পারে? মা কিন্তু হুঁ হাঁ কিচ্ছু না বলে চুপচাপ নিজের কাজ করতে থাকেন। মায়ের এই ঔদাসীন্য ভাব দেখে রনিতের মনে অন্যরকম সন্দেহ দানা বাঁধে। পরের দিন রনিত অফিস থেকে 1 ঘন্টা ব্রেক নিয়ে চলে যায় নিউ হোপ নার্সিং হোমে। সিঁড়ি দিয়ে দোতলায় রিসেপশনের সামনে গিয়েই রনিত চমকে ওঠে। এ তো সেই মহিলা যাকে রনিত কালই বাবার পাশে গাড়িতে গায়ে গা ঘেঁষে বসে কোথাও যেতে দেখেছে ধর্মতলা দিয়ে। তার মানে ইনি ডাক্তার নন। তাহলে বাবা এর সাথে কাল কোথায় গিয়েছিলেন, আর মাকেই বা মিথ্যা কথা বললেন কেন? আচ্ছা, এই মহিলার সাথে বাবার অন্যরকম কোনো সম্পর্ক নেই তো, যে কারণে বাবা মার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে? রনিত চিন্তায় পড়ে যায়। ঠিক করে ফেলে এরপর একদিন বাবাকে ফলো করতে হবে। যেমন ভাবা তেমন কাজ। 2 দিন বাদে ওদের অফিস ছুটি ছিল। রনিত ওর মায়ের অজান্তে বাড়ির ফোনের রিসিভারে রুমাল চাপা দিয়ে প্রথমে ফোন করলো নিউ হোপ নার্সিং হোমে, আর ডক্টর রঞ্জন সেনের সঙ্গে সন্ধ্যাবেলায় একটা অ্যাপয়েন্টমেন্ট চাইল। রিসেপশন থেকে ওকে জানালো যে সন্ধে 6টার পর ডক্টর সেনকে পাওয়া যায় না। উনি 6টার সময় রোজই বেরিয়ে যান। সুতরাং কাল পরশু যে কোনো দিন সকাল 10:30 থেকে 5:30টার মধ্যে এলেই দেখা হতে পারে। রনিত ফোন কেটে দেয়। ওর হন্ডা মোটরসাইকেলটা নিয়ে ঠিক 5:30টায় মাকে বন্ধুর বাড়ি যাচ্ছি বলে রনিত বেরিয়ে গেল। মাথায় হেলমেট পরে ওদের নার্সিং হোমের উল্টো দিকের গলির মুখে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বাবার গাড়িতে বাবা আর ওই মহিলা বেরিয়ে এলেন ঠিক
6:10 রনিত কিছুটা গ্যাপ রেখে বাবাকে ফলো করতে শুরু করে। ধর্মতলা পার হয়ে এগিয়ে সেন্ট্রাল এভিনিউ থেকে বউবাজার স্ট্রিটের আগের গলিতে গাড়ি বাঁ দিকে ঢুকে খানিকটা এগিয়ে গিয়ে একটা 5তলা বাড়ির সামনে দাঁড়ায়। রনিত দূর থেকেই দেখল দারোয়ান গেট খুলে দিল আর বাবা গাড়ি নিয়ে ভেতরে ঢুকে গেলেন। রনিত ওখানেই গলির ভিতরে ওর মোটরসাইকেল পার্ক করে হাতে একটা কাগজ নিয়ে এগিয়ে যায় বাড়িটার দিকে। ওদের নার্সিং হোমের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে রিসেপশনিস্টের নাম জেনে এসেছিল। এবার ওই বাড়ির দারোয়ানকে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই, মিস কোয়েল চ্যাটার্জি কোন ফ্ল্যাটে থাকেন বলতে পারেন? ওই যিনি নার্সিং হোমে চাকরি করেন। দারোয়ানটা মাঝ বয়সী বিহারি, পান খাওয়া দাঁত বের করে বলল, हाँ हाँ, कोयल मैडम तो रहते हैं 304 में, लेकिन मैडम तो अभी अभी ऑफिस से गेलेन, साथ में बाबू भी है। এখন তো উনি কারোর সাথে দেখা করবেন না। आप कहां से आ रहा है, कुछ बोलना है का? ना ना, हम उनसे मिलने नहीं आया, मेरा आने में थोड़ा लेट हो गया। मैं तो चुनाव कमीशन का स्टाफ हूं, चुनाव लिस्ट वेरीफाई करने आया। बोले হাতে ধরা সেই ফালতু প্রিন্টেড কাগজটা ওকে দেখালো রনিত। তারপর আবার কাগজটার দিকে তাকিয়েই জিজ্ঞাসা করলো, अच्छा भैया, उनके साथ इधर और कौन कौन रहता है? मैडम इस फ्लैट में तो अकेले ही रहता है साहब, लेकिन उनकी एक रिश्तेदार हमेशा उनको छोड़ने आता है और रात को चले भी जाते हैं। आज भी आया साहब, अभी अभी आया। ठीक है भैया, बहुत बहुत शुक्रिया, আমার এতটুকুই জানার দরকার ছিল। ঠিক আছে, ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে রনিত রাস্তায় এসে একটা সিগারেট ধরিয়ে ওর বাইকের দিকে এগিয়ে যায়। ওর মনের মধ্যে তোলপাড় চলতে থাকে। তার মানে এই বয়সে এসে দুর্ভাগ্যবশত ওই কোয়েল চ্যাটার্জির সাথে বাবা একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। বাবা যে এতটা নিচে নেমে যাবে ভাবা যায় না। অনুপমার সাথে খারাপ ব্যবহারটা দিনকে দিন বাড়ছিল, অথচ এই অনুপমার সাথেই বিয়ের পর থেকে রঞ্জন সেনগুপ্ত কতই না সুখে দিন কাটিয়েছেন। এই কিছুদিন আগেও অনুপমাকে ওর জীবনে এক আশীর্বাদ বলে ভাবতেন রঞ্জন। অনুপমার সাথে বিয়ের পরেই রঞ্জন সেনগুপ্তের পসার বাড়ে। রনিত হওয়ার 4 বছর বাদেই এবং মান্তু হওয়ার কয়েক মাস পর উনি নিউ হোপ নার্সিং হোম চালু করেন। তখনও বাবা মা বেঁচে ছিলেন। এরপর রনিতের যখন মাত্র 5 বছর বয়স, তখন প্রথমে বাবা ও তার 1 বছর বাদে মাও চলে যান। এরপর দেখতে দেখতে ওর সেই নার্সিং হোম এখন এক বিরাট মহিরুহে পরিণত হয়েছে। আজ প্রায় 15 জন ডাক্তার, 25 জন নার্স ও আরো 20 জনের মতো স্টাফ ওর নার্সিং হোমের সঙ্গে যুক্ত। রঞ্জনের সমস্ত সম্পত্তির মূল্য এখন কমপক্ষে কয়েকশো কোটি টাকা। রঞ্জন ওর বিয়ের 10 বছর সেলিব্রেট করতে সপরিবারে সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরে এসেছে। কমপক্ষে 5 বার দার্জিলিং, সিকিম, পুরী, গোয়া আর বোম্বে বেড়াতে গেছে। একজন সফল ডাক্তার তার স্ত্রী ও পরিবারকে নিয়ে যেভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন, ঠিক সেভাবেই রঞ্জন সেনগুপ্ত তার স্ত্রী ও ছেলে মেয়েকে সুখে রেখেছিল এতদিন। শুধু ছেলের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে স্বামীর সাথে একটু মনোমালিন্য ছাড়া সেই সময় অনুপমার মনেও আর কোনো রকম ক্ষোভ ছিল না। কিন্তু মাত্র এই 2-1 বছরের মধ্যেই ওদের দুনিয়াটাই যেন হঠাৎ করে একদম বদলে গেল। রঞ্জন সেনের বন্ধু ও নিউ হোপ নার্সিং হোমের গাইনি ও চাইল্ড স্পেশালিস্ট ডক্টর কপিল চ্যাটার্জি, দুজনেই একসাথে মেডিকেল কলেজ থেকে এমডি করেছে। তারপর রঞ্জন চলে যায় বিলেতে আর ডক্টর চ্যাটার্জি জয়েন করেন আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। নার্সিং হোমকে উন্নত মানের করে তুলতে একসময় ডক্টর চ্যাটার্জিকে ওর সাথে হাত মেলাতে বলেন রঞ্জন।
আজ প্রায় 10 বছর যাবৎ ডক্টর কপিল চ্যাটার্জি আছেন এই নিউ হোপ নার্সিং হোমে। দুহাত ভরে টাকা কামাচ্ছে রঞ্জন। বন্ধু বান্ধব কম। প্রিয় বন্ধু কপিলের সাথেই সে এক উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করে দেয়। মাঝে মাঝেই দামি বারে বসে ড্রিঙ্কস করে ও পয়সা ওড়াতে থাকে। অবশেষে বন্ধুকে বলে একদিন এই কপিল চ্যাটার্জি ওর বোন কোয়েল চ্যাটার্জিকে এনে এই নিউ হোপের রিসেপশনিস্টের চাকরিটা পাইয়ে দেয় প্রায় বছর দেড়েক আগে। কোয়েল চ্যাটার্জি একজন ডিভোর্সি মহিলা, বয়স 34 বছর। বিয়ে হয়েছিল বছর 4 আগে, কিন্তু বরের সাথে বনিবনা না হওয়ায় ওদের ডিভোর্স হয়ে যায়। সাহসী মহিলা, দাদার উপর গলগ্রহ হয়ে না থেকে মধ্য কলকাতায় একা একা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। কোনো ঝুট ঝামেলা নেই। সেই স্বামীর দেওয়া মাসিক খরচের ভর্তুকির টাকায় ভালোই চলে যায়। কিন্তু দাদাই ওকে বুদ্ধি দেয় ওদের নার্সিং হোমে রিসেপশনে জয়েন করতে। কোয়েলের লম্বা ফর্সা চেহারা আর উদ্ধত যৌবনের দিকে তাকিয়ে প্রথম দর্শনেই রঞ্জন সেনগুপ্ত ঘায়েল হয়ে যান এবং ওকে চাকরিতে নিয়ে নেন। এরপর যা হবার তাই হয়। ধীরে ধীরে রঞ্জন আর কোয়েলের মধ্যে গড়ে ওঠে একটা অবৈধ প্রেমের সম্পর্ক। দুজন দুজনের এতটাই কাছাকাছি চলে আসে যে এখন রোজ সন্ধ্যায় রঞ্জনের কোয়েল চ্যাটার্জির নরম উষ্ণ শরীরের সান্নিধ্য না পেলে ঠিক চলে না। বাড়ি ফেরার আগে কোয়েলের সাথে কয়েক ঘন্টা কাটিয়ে তবেই পর্ব 3। অনুপমা বুঝতে পারে যে স্বামীর অন্য কারোর দিকে মন মজেছে। প্রথম প্রথম বিশ্বাস করতেন না, কিন্তু পরে একদিন রঞ্জনের অনুপস্থিতিতে ওর মোবাইল ফোন চেক করে হোয়াটসঅ্যাপে কোয়েলের নাম এবং ওর রগরগে মেসেজগুলি দেখেই আঁতকে ওঠেন। কিন্তু ততদিনে জল অনেক দূর গড়িয়ে গেছে। অনুপমা বেশ কয়েকবার স্বামীকে জিজ্ঞাসাও করেছিলেন ওই মেয়েটির কথা, কিন্তু রঞ্জন সেনগুপ্ত কোয়েল এক বিশেষ বন্ধু বলে এড়িয়ে গেছেন। কিন্তু রনিত যেদিন এসে বাবার সব কেচ্ছা কাহিনী জানালো, সেদিন অনুপমা আর চুপ করে থাকতে পারেনি। সেই রাতেই রঞ্জনের সাথে চূড়ান্ত অশান্তি হয় ওর। পাশের ঘর থেকে রনিত সব শুনতে পায়, কিন্তু চুপ করে থাকে। রঞ্জন সেনগুপ্ত বুঝতে পারে যে লুসিকে মেনে না নেওয়ায় রনিতই এসে মাকে এসব বলেছে। কিন্তু ছেলের কাছে ইতিমধ্যে ছোট হয়ে যাওয়া রঞ্জনের ছেলেকে কিছু কড়া কথা বলারও আর সাহস ছিল না। বরং স্ত্রীর উপর চিৎকার করে ওকেই নেশার ঘোরে ও রাগে যা ইচ্ছা তাই শুনিয়ে কতগুলি খারাপ অশ্রাব্য গালাগালি দিয়ে দেয়। অনুপমা নিজের এই অপমান ও লজ্জা শুধু মুখ বুজে সহ্য করে নেয় তখনকার মতো, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে চুরে খান খান হয়ে যায় অনুপমা। অভিমানে ঘৃণায় অনুপমা মনে মনে ঠিক করলো এভাবে আর বেঁচে থাকার কোনো মানে হয় না। রনিত, মান্তু ওরা যথেষ্ট বড় হয়েছে, ওদের সামনে ওর মুখ দেখাবার আর কোনো জায়গা রইল না। মেয়ে বাবার এই চরিত্রের কথা জানলে লজ্জায় ঘৃণায় শেষ হয়ে যাবে। ওদের বাবার এই অধঃপতন ও ছেলে মেয়ের কষ্ট সেও কিছুতেই আর সহ্য করতে পারবে না। সেদিন রনিত বা ওর বাবা কেউ বাড়ি ছিল না। সন্ধ্যা 6:30 নাগাদ ওদের শোবার ঘরের সিলিং ফ্যান থেকে অনুপমা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন। রাত 7টার সময় বাড়ি ফিরে মাকে এইভাবে ঝুলন্ত অবস্থায় প্রথম দেখতে পায় রনিত। সঙ্গে সঙ্গে বাবাকে আর পুলিশে খবর দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসে। মায়ের উপর কান্নায় ভেঙে পড়ে হতভাগ্য রনিত। আত্মহত্যার কেস। পুলিশ এসে ডেড বডি তুলে নিয়ে চলে যায়। বোন মান্তু ফোনে সব জানতে পেরে কান্নাকাটি শুরু করে দেয়। রনিত ওকে নিজেকে সামলাবার পরামর্শ দেয়, কারণ ওর সামনেই পরীক্ষা। কিন্তু মার মৃত্যুটা ভীষণভাবে নাড়া দিয়ে যায় রনিতকে। একই মনের ভিতরটা খাঁ খাঁ করছে, তার উপর আছে আত্ম
আত্মীয় ও প্রতিবেশীদের অযথা কৌতূহল। ওর খুড়তুতো জ্যাঠা, কাকা কাকিমা ও মাস্তুতো মামা মামি সবাই চলে এসেছিল। কিরে, মা হঠাৎ এইভাবে আত্মহত্যা করলো কেন? কি হয়েছিল ওর? এইসব কথার কি জবাব দেবে ভেবে পাচ্ছিল না রনিত। রনিত সবাইকেই বলেছিল যে সে কিছু জানে না, কিন্তু এটা বলার পরেও যখন দেখলো ব্যাপারটা মিটছে না, এমনকি পুলিশও আত্মহত্যার কেস বলে বারবার ওকে একই কথা জিজ্ঞাসা করছে, তখন রনিত বলেই ফেলে, বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো, আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। রঞ্জন সেনগুপ্ত নিজের রেপুটেশন খারাপ হতে দেবেন কেন? সবাইকেই বলে দেন, জানি না কি কারণে আজকাল ও ভীষণ চুপচাপ হয়ে গেছিল, আমাকেও কিছু বলতো না, আমি অনেকবার জিজ্ঞাসাও করেছি। এদিকে আমার সাথেও তো তেমন কোনো ঝামেলাও হয়নি অনুপমার। বাবা ব্যাপারটা যতই ধামাচাপা দিক না কেন, রনিত মার শেষ কাজটুকুর জন্যই শুধু অপেক্ষা করবে ঠিক করে। লুসি শ্মশানে এসেছিল, তখনই ওকে বলে তাড়াতাড়ি একটা 2 কামরার ফ্ল্যাট দেখতে। মাঝে একদিন লুসি ফোনে অফিসের গাঙ্গুলি বাবুর সাথে কথাও বলিয়ে দেয়, আর উনি এই সুন্দর ফ্ল্যাটখানার খবর দেন। লুসিকে নিয়ে এসে রনিত এই 3 তলার ফ্ল্যাটটা বুক করে যায় সেদিন। আর আজ মার সব কাজ শেষ হওয়ার পর একটা ট্যাক্সিতে নিজের সুটকেস, ব্যাগ ইত্যাদি সমস্ত তুলে সোজা চলে আসে এখানে। বাবা বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছিলেন, কোথায় যাচ্ছ রনিত? কিন্তু রনিত দুঃখ, অভিমান আর রাগে বাবাকে কোনো উত্তর না দিয়েই বেরিয়ে এসেছে। রঞ্জনবাবু শুধু ফ্যাল ফ্যাল করে চেয়েছিলেন ছেলের চলে যাওয়ার রাস্তার দিকে। লুসি পরের দিন সকালেই এসে ওঠে রনিতের ফ্ল্যাটে। আজকাল ফ্ল্যাট বাড়িতে এমনিতেই কেউ কারো ব্যাপারে নাক গলায় না। এখানে ওদের সোসাইটিকে ফ্ল্যাটের মালিক প্রথম থেকেই ওদের স্বামী স্ত্রী বলেই পরিচয় দিয়েছে, সুতরাং মালিক বা অন্য কারো দিক থেকে কোনো ঝামেলা হয়নি আর। এদিকে মান্তুকেও ফোনে সব আপডেট করে দেয় রনিত। বাড়িতে ঝি চাকর সব থাকলেও রঞ্জন সেনগুপ্তের এখন বাড়িটা ভীষণ খালি খালি লাগে। স্ত্রী, ছেলে, মেয়ে কেউই নেই পাশে। মাঝে মাঝে খালি বাড়িতে মনে হয় অনুপমা বোধহয় অন্য ঘরে বসে একা একা কাঁদছে। এতদিনের সম্পর্ক হঠাৎ রঞ্জনবাবুর নিজেকে বেশ একা একা মনে হতে থাকে। মেয়ে বিদেশে পড়াশোনা করছে, একমাত্র পুত্র রনিত ওকে ছেড়ে আলাদা হয়ে গেছে। ওর অফিসে ফোন করে জেনেছেন যে রনিত রোজই অফিসে আসে। ও আর লুসি একসাথে আছে কোথাও বাড়ি ভাড়া নিয়ে। বুকের ভিতর কষ্ট হয়। নিজের সন্তানদের মুখগুলি বারবার ভেসে আসে চোখের সামনে, কিন্তু অভিমানী বাবা ইচ্ছা করেই ওদের ফোনটুকু পর্যন্ত করেন না। শুধু মান্তু মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নেয়, কিন্তু একই শহরে থেকে রনিত তাও করে না। অবশেষে মাস 5 বাদেই ফাল্গুন মাসের এক শুভ দিনে রঞ্জন সেনগুপ্ত রেজিস্ট্রি ম্যারেজ করে ঘরে তুললেন কোয়েল চ্যাটার্জিকে। বাড়িতে একটা ছোটখাটো পার্টি দিলেন ও নার্সিং হোমের সব ডাক্তার ও কয়েকজন উঁচু পদের অফিস স্টাফ ও পুরনো 2-1 নার্সকে পার্টিতে ইনভাইট করলেন। বাড়ির পুরনো বিশ্বস্ত চাকর বংশী কাকা ফোনে খবরটা জানালো রনিতকে। বাড়ির সব খবরই রনিত রাখত ওর মায়ের নিজের খাস লোক বংশী কাকার কাছ থেকে। লুসির মতো রনিতও সব শুনে অবাক হয়ে গেল। ওর বাবা কতটা নিষ্ঠুর হলে মাত্র 5 মাসের মধ্যেই ওর মাকে ভুলে আরেকটা বিয়ে করে ফেলতে পারেন। আর এটা ভেবেই রনিত যেন লুসির সামনে আজ খুবই ছোট হয়ে গেল। ছেলেকে জানানো বা আমন্ত্রণ করা দূরে থাক, এখন সমাজ, সংসার বা আত্মীয়রা কি বলবে বাবা সেটা একবারও ভাবল না। রাতে মান্তুকে ফোন করে জানালো সব।
মান্তু বাবা যে কেন হঠাৎ এত পাল্টে গেল সেটাই বুঝতে পারল না। মনে মনে ভাই বোন দুজনেই কোয়েল দেবীকে এ সবের জন্য দায়ী করল। কয়েকদিন বাদেই এক রবিবার রনিত বাবার বন্ধু অ্যাটর্নি মিস্টার দিনু হালদারের বাড়ি গিয়ে হাজির হলো। মিস্টার হালদার রনিতকে ওর ছোটবেলা থেকেই চিনতেন। বাড়ির চাকর রনিতকে বসবার ঘরে বসিয়ে ভিতরে চলে গেছিল। ঘরে ঢুকেই ষাটোর্ধ্ব অ্যাটর্নি হালদার বাবু হেসে বলে উঠলেন, আরে রনিত বাবু, তা আজ হঠাৎ এই বুড়ো আঙ্কেলের কথা মনে হলো যে? কি ব্যাপার? আগে বলো, কেমন আছো তুমি? আর কি খাবে বলো, চা নাকি শরবত? বলেই উনি হাঁক দিলেন, এই কে আছিস এখানে, আয় তো। রনিত উঠে গিয়ে হালদার বাবুর পা ছুঁয়ে নমস্কার করে বলল, আমি ভালো আছি আঙ্কেল, আপনার শরীর কেমন? সুগারটা আর বাড়েনি তো? ওষুধ খাচ্ছেন তো ঠিকঠাক? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি ওসব নিয়ে একদম ভাববে না, সব ঠিক আছে। দেখছো না কেমন একদম ফিট আছি? কথাটা বলেই সামনে এসে দাঁড়ানো একটা কাজের লোককে বললেন, এই তো, এই রাম, চট করে 2 কাপ চা বানিয়ে আনতো। আবার রনিতের দিকে তাকিয়ে বললেন, শুনলাম তোমার বাবা নাকি আবার বিয়ে করেছেন। তা তোমার মার তো মাত্র 4-5 মাস হলো, না না 6 মাস নাকি, না না 5.5 মাস হলো সবে মৃত্যু হয়েছে, এর মধ্যেই আবার বিয়ে করলেন রঞ্জন বাবু? রনিত লজ্জায় মুখ নিচু করে বলল, কি আর বলবো আঙ্কেল বলুন, আমি তো মায়ের মৃত্যুর পরই বাড়ি ছেড়ে চলে এসেছি। এখন আমি আর বাবার সাথে থাকি না আঙ্কেল। হোয়াট? তুমি আলাদা হয়ে গেছো রনিত? কোথায় থাকো এখন? বাবার সাথে কোনো যোগাযোগ নেই? না আঙ্কেল, আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখি না। অন্য একজনের কাছ থেকে খবর পেলাম উনি আবার বিয়ে করেছেন। তা আপনাকে উনি কিছু জানাননি এই ব্যাপারে? অ্যাটর্নি হালদার একটু চুপ করে বললেন, কই, না তো, আমাকে তো কিছুই জানায়নি তোমার বাবা। তবে এবার হয়তো আমার সাথে যোগাযোগ করবেন, আমার তো এখন সেটাই মনে হচ্ছে। অ্যাটর্নি থামলেন। রনিত যেন একটা অশনি সংকেত দেখতে পেল। ভ্রু দুটো কুঁচকে ওঠে, জিজ্ঞাসা করে, কেন? এরকম কেন মনে হচ্ছে আপনার আঙ্কেল? আপনি একথা বললেন কেন হঠাৎ? আরে উনি যে যোগাযোগ করবেনই আমি সেটা বলছি না, তবে যোগাযোগ করলেও করতে পারেন, এই আর কি। যাই হোক, তুমি বলো তো, হঠাৎ এতদিন বাদে এই বুড়োটার কথা মনে পড়লো কেন রনিত? আসলে আঙ্কেল, আমার একটা ভয় হচ্ছে বাবার সাথে যার বিয়ে হয়েছে তার সম্পর্কে। ভয়ার্ত মুখে বলে ওঠে রনিত। অ্যাটর্নি সাহেব একটু চমকে ওঠেন, জিজ্ঞাসা করেন, কেন? তোমার আবার কিসের ভয়? রনিত এবার সোজাসুজি বলে ফেলে, যেই ভদ্রমহিলাকে উনি বিয়ে করেছেন তার অতীতটা ভালো না। একটা বিয়ে আগেও হয়েছিল কিন্তু ভেঙে গেছে। এখন আমাদের নার্সিং হোমেই রিসেপশনে চাকরি করেন। বাবাকে উনি কোন মায়াজালে যে ফাঁসিয়েছেন আমি জানি না। বাবা ইদানিং মার সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলতেন না। কেমন একটা চাপা অশান্তি চলছিল ওনাদের মধ্যে। অ্যাটর্নি হালদার সাহেবের মুখটা গম্ভীর হয়ে গেল। একটু চিন্তা করে বললেন, আচ্ছা, তাহলে কিন্তু আমার সন্দেহটা ঠিক হতেও পারে রনিত। ওই মহিলা যদি এবার তোমার বাবার উইল পাল্টাতে চান, তাহলে কিন্তু রঞ্জন নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমার পয়েন্টটা বুঝতে পারছি বাবা। রনিত খুব সিরিয়াস ভাবে বলে উঠল, আমার আপনাকে একটাই রিকোয়েস্ট আঙ্কেল, বাই চান্স যদি সেরকম কোনো অবস্থা সৃষ্টি হয়, 1, আপনি আমাকে তক্ষুনি জানাবেন, এবং 2 হলো ব্যাপারটাকে যতটা সম্ভব পিছোতে থাকবেন। তক্ষুনি কিছু করে বসবেন না প্লিজ আঙ্কেল, এটুকু করুন আমার জন্য। বুঝতেই পারছেন আমাদের এই নার্সিং হোমটা এখন কোটি কোটি টাকার সম্পত্তি। বাবার এত কষ্টে গড়ে তোলা নার্সিং হোমটা কোনো ভুল লোকের হাতে চলে যাক আমি চাই না আঙ্কেল। অ্যাটর্নি হালদার বাবু মাথা নিচু করে গভীর চিন্তায় মগ্ন হলেন।
রনিত চা শেষ করে ওনার সাথে আর কিছু টুকিটাকি কথাবার্তা বলে বেরিয়ে এলো। এখন সামনে ওর অনেক কাজ। यात्री कृपया ध्यान दें, गाड़ी क्रमांक 1280 सुपरफास्ट समता एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। ভোর 5:30টার একটু পরে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস তখন সবে এসে পৌঁছেছে উড়িষ্যার ভুবনেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা রাইট টাইম ছিল। স্টেশনের সেই আলো আঁধারি প্ল্যাটফর্মে নেমে এলো একজন সুন্দরী মহিলা, বয়স প্রায় 34-35, দামি রঙিন সিল্কের শাড়ি পরা। তার পিছনেই নেমে এলো সাদা ড্রেস পরা সেই এসি কোচেরই অ্যাটেন্ডেন্ট। এসি ফার্স্ট ক্লাস কোচের টিটি নেমে চলে এলেন H2 বগি থেকে H1 এর দরজার সামনে। ব্যস্ত স্টেশনের যাতায়াতের ভিড়ে উনি সেই মহিলাকে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ম্যাডাম, আপনি আমায় খুঁজছেন কেন? মহিলার চোখে মুখে আতঙ্কের ছাপ। ধরা গলায় বললেন, দেখুন, আমাদের আমি আর আমার হাজব্যান্ডের পুরী যাবার কথা। H1B-তে আছি, কিন্তু ভোরের দিকে চোখ খুলে দেখি উনি তার বেডে নেই। আমি দুটো টয়লেটেই খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছি না ওনাকে। একটু দেখবেন প্লিজ। টিটি লোকটা অবাঙালি, সম্ভবত উড়িয়া। বললেন, হ্যাঁ নিশ্চয়ই দেখব। তা আপনার আর আপনার স্বামীর নাম কি? বয়স কত? আমার নাম কোয়েল সেনগুপ্ত, আর আমার স্বামী একজন বিখ্যাত ডাক্তার, নাম রঞ্জন সেনগুপ্ত। ওনার বয়স প্রায় 53-54 হবে। কলকাতায় ওর একটা বড় নার্সিং হোম আছে, নিউ হোপ নার্সিং হোম। আমরা দুজন পুরী বেড়াতে যাচ্ছিলাম এই ট্রেনে। ওকে, আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি ব্যাপারটা। আপনি ট্রেনে উঠে ওই কোচে গিয়ে অপেক্ষা করুন। এমনও তো হতে পারে যে উনি আশেপাশের কোনো কোচে রয়েছেন, কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছে, হয়তো গল্পে মেতে উঠেছেন। পুরী না আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আপনাকে ম্যাডাম। আমরা এরই মধ্যে সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি। আর ওনার মোবাইলটা কি ওনার সাথেই রয়েছে? মহিলা ছল ছল চোখে বললেন, সেটা তো আমাদের কূপেই আছে। উনি সঙ্গে নিয়ে গেলে তো আমাকে ফোন করতেন। আর এতক্ষণ হয়ে গেল, এখনো ফিরলেন না কেন? আশেপাশে ভিড় জমতে শুরু করছিল। রেল পুলিশের একজন বয়স্ক স্টাফ বলে উঠল, আপনি বরং এখানে নেমে যান, বুঝলেন? হয় উনি রেল পুলিশে ইনফর্ম করবেন, নয়তো রেল পুলিশ আমাদের ইনফর্ম করবে। অবশ্য যদি ওনাকে খুঁজে পাওয়া যায় তবেই। টিটি ব্যাপারটা না বুঝে সেই রেল পুলিশের লোকটার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করল, তার মানে আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? সেই পুলিশের ভদ্রলোকটি টিটিকে ইশারায় পাশে আসতে বললেন। উনি একটু সরে এলে তারপর ওনাকে কানে কানে বললেন, আমার কিন্তু ব্যাপারটা ভালো মনে হচ্ছে না, আপনি ওনাকে যেতে দেবেন না। আমরা এরকম কেস অনেক দেখেছি। চলন্ত ট্রেন থেকে একটা লোক এভাবে গায়েব হয় নাকি কখনো? কিছু একটা গন্ডগোল আছে মশাই। টিটি ভদ্রলোক ঘাড় নেড়ে তার কথায় সায় দিলেন এবং মুখ ঘুরিয়ে কোয়েল সেনগুপ্তের দিকে তাকিয়ে বললেন, আপনি ম্যাডাম এই স্টেশনে নেমে যান, বুঝলেন? আগে রেল পুলিশে একটা মিসিং ডায়েরি করে দিন, আর রেল পুলিশের ঘরে বসেই অপেক্ষা করুন। আমি ওদের বলে দিচ্ছি আপনার সুটকেস, ব্যাগ ইত্যাদি নামিয়ে আনতে। কথাটা বলেই উনি অ্যাটেন্ডেন্টকে ইশারায় সেই মহিলার সাথে ট্রেনে উঠে ওর মালপত্র নামিয়ে নিয়ে আসতে বলে দেন। বাধ্য হয়ে কোয়েল সেনগুপ্ত টিটির কথায় ঘাড় নাড়িয়ে সায় দিলেন এবং চলে গেলেন ওদের H1B কূপে। উদ্বিগ্ন হয়ে একটা বড় সুটকেস ও একটা সাইড ব্যাগ নিয়ে ভুবনেশ্বর স্টেশনে রেল পুলিশের দপ্তরে গিয়ে হাজির হলেন কোয়েল সেনগুপ্ত। ওর চোখের সামনে দিয়ে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস বেরিয়ে চলে গেল।
কোয়েল সেনগুপ্ত ছলছল চোখে তাকিয়ে রইলেন সেই ট্রেনের দিকে, যেখানে কয়েক ঘন্টা আগেও ওর স্বামীর সাথে কেটেছিল কিছু সুন্দর মুহূর্ত। একজন পুলিশ ওকে এক কাপ চা দিয়ে বলল, মাইজি আপ ঘাবড়াইয়ে মত, সব ঠিক হো যায়গা। এদিকে তার একটু আগেই দিনের আলো ফুটতে না ফুটতেই ভোর 5টার সময় দাঁতন স্টেশনের একটু আগে রেল লাইনের বাঁ পাশে পড়ে থাকতে দেখা গেল একজন চাপ দাড়িওয়ালা মধ্যবয়সী ভদ্রলোকের মৃতদেহ। নাইট ড্রেস পরা, হাতে দামি ঘড়ি আংটি, একটু দূরে ছিটকে পড়েছে সোনালী ফ্রেমের চশমা, হাওয়াই চটিগুলি পড়েছে অনেকটা দূরে। মাথার নিচে রক্ত দেখেই মনে হয় চলন্ত ট্রেন থেকে পড়ে মাথাটা ফেটে গেছে, আর তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে লোকটার। একজন লাইনম্যান ভোরবেলার ডিউটিতে বেরিয়ে প্রথম দেখতে পায় ডেড বডিটা। খড়গপুর থেকে ডাক্তার ও কুকুর সহ রেল পুলিশ আসতে আসতে বেলা গড়ালো প্রায় 7টা। স্টেশন মাস্টার নিজে ওদের নিয়ে রেল লাইনের ধার দিয়ে এগিয়ে গেলেন। যদিও দাঁতনের রেল পুলিশ গোবর্ধন মাইতি ভিড় সামলানোর কাজ করছিল। অবশেষে ওদের বসকে দলবল নিয়ে এদিকেই আসতে দেখে নিশ্চিন্ত হলো লোকটা। প্রায় 30 লোক ইতিমধ্যেই জড়ো হয়ে গেছে ডেড বডির চারিপাশে, কিন্তু লাঠি হাতে গোবর্ধন মাইতি কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। শিক্ষিত পুলিশের কুকুর এসে জায়গাটা শুঁকে শুঁকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা চটি, চশমা আর একটা ছোট রেলের তোয়ালে ছাড়া আর কিছুই শনাক্ত করতে পারল না। রেল পুলিশের কর্তা মন্তব্য করলেন, নিশ্চয়ই কাল রাতে ট্রেন থেকে পড়ে গেছে বা কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে লোকটাকে। মাথা ফেটে গিয়ে প্রচুর রক্তপাত, আর তাতেই উনি মারা গেছেন। যাই হোক, আমরা ডেড বডিটা পোস্টমর্টেমের জন্য নিয়ে যাচ্ছি খড়গপুরে। বলেই উনি সঙ্গে আসা ডাক্তারকে ভালো করে ক্ষতবিক্ষত ডেড বডিটা চেক করতে বলে দিলেন, আর আরেকজনকে কয়েকটা ফটো তুলে নিতে বলে দিলেন। পুলিশ সঙ্গে আসা লোকেদের দিয়ে চটে মুড়িয়ে মৃতদেহটা নিয়ে দাঁতন স্টেশনে এনে রাখলো ও একটু পরেই সেটা নিয়ে 8:30 লোকাল ট্রেনে চলে গেল খড়গপুর। ভুবনেশ্বর থেকে হাওড়া কন্ট্রোল রুমকে জানানো হয়েছে একজন যাত্রী নাম ডক্টর রঞ্জন সেনগুপ্ত হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস থেকে উধাও হয়ে গেছেন, আর ওনার স্ত্রী ভুবনেশ্বর স্টেশনে ওনার জন্য অপেক্ষা করছেন। কোয়েল সেনগুপ্তের বর্ণনা অনুযায়ী চাপ দাড়িওয়ালা সেই যাত্রীর পরনে নাইট ড্রেস, পাজামা কুর্তা, পায়ে হাওয়াই চটি ও চোখে চশমা সবই জানানো হলো ওদের। সাথে এও জানানো হয় যে মিসিং যাত্রী একজন নামকরা সার্জন, কলকাতায় বড় নার্সিং হোমের মালিক। বেলা 7:50 হাওড়া কন্ট্রোল রুম থেকে ভুবনেশ্বর রেল পুলিশকে জানানো হলো দাঁতন স্টেশনের কিছুটা আগে একজনের মৃতদেহ পাওয়া গেছে, যার বর্ণনা এই যাত্রীর সাথে মিলে যাচ্ছে। পুলিশের বড় কর্তা আদেশ দিলেন ডেড বডি এবং সেই মহিলা দুজনকেই হাওড়া স্টেশনে নিয়ে আসা হোক। বেশ বোঝা যাচ্ছে মহিলার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে বা হয়তো ওনাকে খুন করা হয়েছে। সুতরাং আগে সেই মহিলাকে জেরা করা দরকার, ওকে যেতে দেওয়া চলবে না। বেলা 4:30 নাগাদ ভুবনেশ্বর থেকে হাওড়া পৌঁছাবার পরেই কোয়েল সেনগুপ্তকে অ্যারেস্ট করল রেল পুলিশ। কোয়েল আগেই জানতে পেরে গেছিল যে ওর স্বামীর ডেড বডি মেদিনীপুর জেলার কোনো এক দাঁতন স্টেশনের কাছে রেল লাইনের ধারে পাওয়া গেছে। মহিলা সেই থেকে সমানে কান্নাকাটি করছিলেন, মাঝে মাঝে ওর কোন আত্মীয়ের সাথেও ফোনে কথা বলছিলেন। কিন্তু হাওড়া রেল পুলিশ ওকে অ্যারেস্ট করায় ভীষণভাবে ভেঙে পড়লেন। পুলিশকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারলেন না যে উনি ওনার স্বামীর ট্রেন থেকে পড়ে যাওয়ার ব্যাপারে কিছুই জানেন না। হাওড়া রেল পুলিশের কর্তা ইন্সপেক্টর সিনহা ওর ঘর থেকে সবাইকে বের করে মৃত লোকটার স্ত্রী কোয়েল সেনগুপ্তকে জেরা করা শুরু করলেন। আপনার স্বামীর সাথে কখন শেষ কথা হয় আপনার? মানে কটার সময়? কিছু মনে পড়ছে? হ্যাঁ স্যার, রাত 12টা নাগাদ ওকে গুড নাইট বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। উনিও যেভাবে গুড নাইট বললেন
তখনও শুয়ে শুয়ে একটা ডাক্তারি বই পড়ছিলেন উনি। আমি জানি এরপর আরো কিছুক্ষণ বই পড়ে উনিও বাথরুম করে এসে শুয়ে পড়বেন। বাড়িতেও উনি তাই করতেন। আচ্ছা, তা আপনার বার্থ নিচে না উপরে ছিল? না, আমার আর ওনার দুটোই লোয়ার বার্থ ছিল। আপনাদের কূপে আর দুজন কারা ছিল কিছু মনে আছে? হাওড়া থেকে একজন বয়স্ক বাঙালি ভদ্রলোক উঠেছিলেন, উনি ছিলেন ওনার উপরের বার্থে। আরেকজন পাঞ্জাবি, মাথায় একটা সবুজ কাপড় পাগড়ির মতো বাঁধা ছিল। আমরা ট্রেনে উঠে দেখি সেই লোকটা আমার ঠিক উপরের বার্থে আগে থেকেই ঘুমিয়ে পড়েছিল স্যার। তা ওই লোকগুলোকে পরে ভুবনেশ্বরে নামার আগে আর কি দেখেছেন? মানে তারা কি তখনও ছিল? হ্যাঁ, বয়স্ক লোকটা ঘুমিয়েছিলেন, ওই পাঞ্জাবিটা বোধহয় রাস্তায় কোথাও নেমে গেছিল। আপনার ওনার সাথে বিয়ে হয়েছিল কবে, মানে কতদিন আগে? আমি ডক্টর সেনগুপ্তের দ্বিতীয় পক্ষের স্ত্রী স্যার। আমাদের মাত্র 6 মাস হলো বিয়ে হয়েছে। বিয়ের পর এইটাই আমাদের প্রথম একসাথে বের হওয়া। ঠিক আছে। আচ্ছা, আপনাদের এই হঠাৎ করে ট্রেনে যাওয়ার কারণটা কি? মানে আপনারা তো ফ্লাইটেও যেতে পারতেন, তাই না? ভুবনেশ্বর থেকে গাড়ি নিয়ে নিতেন। তা হঠাৎ করে উনি ট্রেনের টিকিট কাটতে গেলেন কেন? না স্যার, উনি ট্রেনের টিকিট কাটেননি, এটা আমি করেছি ওনাকে একটা সারপ্রাইজ দেবার জন্য। আমি আমাদের বাড়ির বিশ্বস্ত চাকর বংশীকে বলেছিলাম কোনো জানাশোনা ট্রাভেল এজেন্টকে দিয়ে আমাদের ট্রেনের টিকিট কাটাতে। আসলে বিয়ের পর প্রথমে একসাথে বেড়াতে যাচ্ছিলাম তো, তাই একটু আর কি, মানে বেশিক্ষণ একসাথে থাকা আর কি, বুঝতেই পারছেন। আচ্ছা, আমাকে বলুন, ডক্টর সেনগুপ্তের আগের পক্ষের কোনো ছেলে মেয়ে আছে? আর যদি থাকে তাহলে তারা কোথায়? ওর এক ছেলে আর এক মেয়ে আছে। মেয়ে বিদেশে পড়াশুনো করে আর ছেলে কলকাতাতেই আলাদা থাকে শুনেছি, তবে আমি ওদের কাউকেই দেখিনি। ছেলের সাথে ডক্টর সেনগুপ্তের সম্পর্ক কেমন ছিল? উনি কি বাবার সাথে দেখা করতে আসতেন নাকি আসতেন না? না স্যার, শুনেছি দিদি মানে রনিতের মা মারা যাবার পরেই ও বাড়ি ছেড়ে বাবার সাথে সম্পর্ক ত্যাগ করে আলাদা হয়ে চলে যায়। এখন একটা মেয়ের সাথে লিভ ইন রিলেশনে থাকে, বিয়ে হয়নি। বাবা, আপনি তাকে দেখেননি কিন্তু তার সমস্ত খবর তো রাখেন দেখছি। আপনি কখনো তাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন বা ওদের কারোর সাথে ফোন করে কথা টথা বলার চেষ্টা করেছিলেন নাকি? কথাটা বলার সময় ইন্সপেক্টর সিনহার চোখে মুখে বিরক্তির ভাব ফুটে উঠল। কোয়েল সেনগুপ্তর মুখটা ফ্যাকাশে হয়ে যায় আর মুখ নিচু করে বসে থাকে। আচ্ছা, ডক্টর সেনগুপ্তের কোনো শত্রু আছে বলে আপনার কিছু জানা আছে কি? না স্যার, আমি এ ব্যাপারে কিছু জানি না। মুখ নিচু করেই বলল কোয়েল সেনগুপ্ত। ইন্সপেক্টর সিনহা একটা কাগজে কিছু নোট নিচ্ছিলেন। লিখতে লিখতেই বলে উঠলেন, শুনুন, আমরা এই কেসটা লালবাজারে শিফট করছি। আপনার স্বামীর ডেড বডি পোস্টমর্টেম হয়ে গেলে সেটা ওর ছেলের হাতে তুলে দেওয়া হবে, আর আপনাকে আমরা লালবাজারে পাঠাচ্ছি। ওরা তারপর যেখানে পাঠাবার পাঠাবে। এই ধরনের কেসে আমরা সাসপেক্টকে ওখানেই পাঠিয়ে দিই। কোয়েলের চোখে মুখে বিস্ময় ফুটে ওঠে। তার মানে আপনারা আমার স্বামীর এই ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যুর জন্য আমাকে সাসপেক্ট করছেন? আশ্চর্য ব্যাপার, আমি তো আপনাদের প্রথম জানালাম ওনার মিসিং হয়ে যাবার ব্যাপারটা। আমি যদি খুন করতাম তাহলে কি জানাতাম? আর খুনটা তো আমি বাড়িতেও করতে পারতাম, এইভাবে ট্রেনে উঠে করব কেন? এই, সেসব আপনি কোর্টে গিয়ে বলবেন। আপনার নামে যতক্ষণ না চার্জশিট তৈরি হচ্ছে আপনাকে আমরা পুলিশ কাস্টাডিতে রাখছি। আর হ্যাঁ, আপনি যদি বেল চান তবে ওই উকিল লাগাতে পারেন, দেখুন চেষ্টা করে। ইন্সপেক্টর সিনহা উঠে বাইরে চলে গেলেন। দুজন মহিলা পুলিশ এসে কোয়েল সেনগুপ্তকে হাত ধরে বাইরে নিয়ে গেল। স্টেশনের সবাই ঘুরে ঘুরে দেখতে লাগলো কোয়েলের দিকে। লজ্জায় অপমানে কোয়েল মুখ নিচু করে রইলেন। কিছুক্ষণ বাদেই আরো দুজন পুলিশের সাথে কোয়েলকে নিয়ে এই দলটা রওনা দিল লালবাজারের উদ্দেশ্যে। ইন্সপেক্টর সিনহা ওনার নোটে কতটা জানতে পেরেছেন এবং ওনার মতামত কি সব জানিয়ে একটা রিপোর্টের ফাইল ওদের সঙ্গে দিয়ে দিলেন।
ডেড বডি পোস্টমর্টেম করে একদিন বাদেই তুলে দেওয়া হলো ডক্টর রঞ্জন সেনগুপ্তের একমাত্র ছেলে রনিত সেনগুপ্তের হাতে। দুদিন বাদে কোর্টে কেস উঠল। সম্পত্তির জন্য নিজের স্বামীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অপরাধে কোয়েল সেনগুপ্তের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। কোয়েল তার দাদার সাহায্য নিয়ে বা অনেক চেষ্টা করেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলেন না। মাত্র এক সপ্তাহের ভিতর ওর জীবনে নেমে এলো চূড়ান্ত অভিশাপ। কোর্টের রায় বের হওয়ার দিন সন্ধ্যায় শোভাবাজারের ফ্ল্যাট ছেড়ে নিজের বাড়িতে ফিরে এলো রনিত। লুসি যখন বাথরুমে ফ্রেশ হচ্ছে, সুটকেস থেকে একটা বড় সবুজ কাপড় বের করে বংশী কাকার হাতে দিয়ে সেটাকে বাগানে পুড়িয়ে ফেলতে বলল রনিত। এটার এখন আর দরকার নেই, কাজ হয়ে গেছে। লুসিকে তাড়া মারল। এই চলো লুসি, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। মান্তুর ফ্লাইট ল্যান্ড হওয়ার টাইম হয়ে গেল তো। অনেকটা পথ, জলদি করো লুসি। আজ কতদিন বাদে ফিরবে আমার ছোট্ট বোনটা, নিউ হোপ নার্সিং হোমের পরবর্তী ম্যানেজিং ডাইরেক্টর। রনিতদের বাড়িতে মান্তু এত বছর বাদে বাড়ি ফিরবার জন্য যতটা আনন্দ হওয়ার কথা ছিল ততটা ঠিক হলো না। বাবা মা দুজনকে আর কোনো দিনও দেখতে পাবে না, এটাই ছিল মান্তুর সবচেয়ে বেশি আফসোসের কারণ। দাদা বৌদি আছে ওর পাশে ঠিকই, কিন্তু বাবা মার মতো তো আর কেউ হয় না। সারা বাড়িতে শোকের ছায়া। দাদা আর মান্তু দুজনেই অশৌচ পালন করছে এখন। বাড়ি ফিরবার পর এক সপ্তাহ মান্তু কোথাও বেরোলো না। এরই মধ্যে বাবার শ্রাদ্ধ শান্তির কাজ সম্পূর্ণ হয়েছে। নিউ হোপের সমস্ত স্টাফ, ডাক্তার ও নার্সরা এসেছিল ওদের বাড়িতে ডক্টর রঞ্জন সেনগুপ্তের শ্রাদ্ধে বড় বড় ফুলের মালা ও মিষ্টি নিয়ে। কপিল চ্যাটার্জি নিজে দাঁড়িয়ে থেকে রনিত আর ওর বোন মান্তুকে সাহায্য করেছিলেন। যেসব ডাক্তাররা রনিতকে চিনত না, কপিলবাবু তাদের সাথে রনিত ও মান্তুকে আলাপ করিয়ে দিচ্ছিলেন। রঞ্জন সেনগুপ্তের মৃত্যুর পর এই কপিল চ্যাটার্জি হলেন ওদের কাছে নার্সিংহোমের সবচেয়ে বিশ্বস্ত মানুষ, যার সাথে রনিত নার্সিংহোম নিয়ে সব আলোচনা করে এখন। বাবার কাজের পর রনিত নিজের কাজে যোগ দিল ঠিকই, কিন্তু মান্তু যতক্ষণ না নার্সিংহোমের দায়িত্ব নিজের হাতে তুলে নিচ্ছে ততক্ষণ ও ঠিক নিশ্চিন্ত হতে পারছিল না। এর মধ্যে শ্রাদ্ধের দিন অ্যাটর্নি হালদার আঙ্কেল বললেন যে বাবা নাকি ফোন করে ওনাকে কিসব নির্দেশ দিয়েছিলেন ওনার উইলের ব্যাপারে। উনি রনিতকে সামনের রবিবার দেখা করতে বলে গেলেন। রাতে বারান্দায় দাঁড়িয়ে ও যখন সিগারেট খাচ্ছিল, লুসি নাইট ড্রেস পরে ওর পাশে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে ওকে জিজ্ঞাসা করল, কি গো, এখানে দাঁড়িয়ে এত কি ভাবছো? শোবে না? চলো। বাঁ হাতে সিগারেট নিয়ে ডান হাতে লুসিকে পেঁচিয়ে ধরে রনিত জিজ্ঞাসা করে, মান্তু কি শুয়ে পড়েছে জান, নাকি এখনো পড়াশোনা করছে? ও, এখন শুধু বোনেরই খবর নেবে, আর আমার খবর কে নেবে শুনে? রনিত হেসে ফেলে এবং সিগারেটটা দূরে বাগানে টুস্কি মেরে ছুঁড়ে ফেলে লুসিকে জড়িয়ে ধরে বলে, কেন, আমার সোনার আবার কি হলো? হ্যাঁ, আহা, আমাদের বিয়ের কথা কিছু ভেবেছো না ভাবনি রনিত? অনেক দিন তো হলো, চলো এবার সেটা সেরে ফেলি। এখন তো মান্তুও এসে গেছে, এবার রেজিস্ট্রিটা ডেট ঠিক করো। আদুরে গলায় কথাটা বলে লুসি রনিতের বুকের মধ্যে মুখ গোজে। রনিত একটু চুপ করে বাইরের বাগানের দিকে তাকিয়ে বলে, হবে সোনা, সব হবে, অন্তত 6টা মাস তো যেতে দাও, তারপর না হয় বিয়েটা সেরে ফেলা যাবে। কিন্তু আমি ভাবছিলাম অন্য একটা কথা, ওই জন্যই মান্তুকে খুঁজছিলাম। কেন, কি কথা ভাবছিলে তুমি? কি মান্তুর বিয়ে নিয়ে? না না, মান্তুর বিয়ে নিয়ে নয়, আমাদের নার্সিংহোমের দায়িত্ব এবার থেকে পাকাপাকি ভাবে মান্তুর হাতে তুলে দিতে হবে, সেটাই ভাবছিলাম। তবে তার আগে হালদার আঙ্কেলের সাথে এই রবিবার গিয়ে একবার কথা বলে আসতে হবে। বাবা নাকি ওনাকে কিছু বলে গেছেন। সেটা তো ঠিকই ভেবেছো। এক কাজ করো,
কাল সকালে মান্তুর সাথে বসে একটা অ্যাকশন প্ল্যান বানিয়ে ফেলো। মানে কবে ওকে নিয়ে নার্সিংহোম যাবে বা কিভাবে বাকি সব কাজ গুছিয়ে আনবে। এখন চলো, শুয়ে পড়বে, চলো, অনেক রাত্রি হয়ে গেছে। পরদিন শুক্রবার ছোট বোনকে ওর ইচ্ছের কথা জানালো রনিত। বাবার অবর্তমানে রনিত চায় বোন এবার নার্সিংহোমের দায়িত্ব কাঁধে তুলে নিক। ওখানে একজন লিডার দরকার এই মুহূর্তে, আর মান্তু এবার সেই দায়িত্বটা বুঝে নিলে রনিত অনেক নিশ্চিন্ত হয়। বাবাও নিশ্চয়ই চেয়েছিলেন মান্তু বড় হয়ে ডাক্তার হয়ে ওনার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাক। মান্তু চুপ করে শুনল সব কথা। ও নিজে বিলেত থেকে FRCS করে এসেছে। ডাক্তারি করা বা ডাক্তারদের টিমকে লিড করা ওর কাছে কোনো বড় সমস্যা হবে না, কিন্তু নার্সিংহোম চালানো ওর একার পক্ষে সম্ভব না। দাদাকে পরিষ্কার বলে দিল এই এত বড় নার্সিংহোমে দাদা পাশে না থাকলে ও কোনো দায়িত্ব একা নিতে পারবে না। রবিবার সকাল 11টায় হালদার আঙ্কেলের বাড়ি এসে ওর সাথে কথা বলল রনিত। হালদার আঙ্কেল কথায় কথায় জানালেন, রনিত, তোমার বাবা মারা যাওয়ার ঠিক 4 দিন আগে উনি আমাকে ফোন করে ওনার শেষ ইচ্ছের কথা জানিয়েছেন। তুমি হয়তো জানো না যে আমরা আমাদের ক্লায়েন্টের স্বার্থে অনেক সময় তাদের বক্তব্য রেকর্ড করে রাখি। আমি তোমার বাবার সাথে আমার কথোপকথন রেকর্ড করে রেখেছি রনিত। এই যে শোনো, উনি শেষ কি বলে গেছেন। বলে হালদার আঙ্কেল রনিতের হাতে ওর সেল ফোনটা তুলে দিয়ে একটা রেকর্ডিং চালাতে বললেন। রনিতের প্রথমে বাবার গলার কণ্ঠস্বর শুনেই চোখে জল এসে গিয়েছিল। এক মুহূর্ত সেলফোনটা বন্ধ রেখে রুমালে চোখ মুছে নিয়ে স্পিকার অন করে আবার রেকর্ডিংটা চালালো। রঞ্জন সেনগুপ্ত অ্যাটর্নিকে যেটা বলেছেন তার মানে হলো ওর সম্পত্তি আগে যেখানে ঠিক ছিল যে ওর মৃত্যুর পর ছেলে 60% এবং মেয়ে 40% অংশীদার হবে, এখন সেটা পাল্টে হবে ছেলে 40% এবং মেয়ে 40%। আর এছাড়া ওর নতুন বিবাহিতা স্ত্রী কোয়েল সেনগুপ্ত সম্পত্তি 20% ভাগের অধিকারিণী হবেন। রনিত সব শুনে কেমন যেন চুপ করে গেল। মাথা নিচু করে ভাবতে লাগলো যে বাবা তাহলে ওকে সম্পত্তি থেকে একেবারে বঞ্চিত করেননি, শুধু ওর থেকে 20 ভাগ কেটে সৎ মাকে দিয়ে গেছেন। তাহলে তাই যদি হয় সেটা নিশ্চয়ই নতুন মা মানে কোয়েল দেবী তিনিও জানতেন। বাবা নিশ্চয়ই ওকে না জানিয়ে এসব সিদ্ধান্ত নেননি। রনিত গভীর চিন্তায় পড়ে গেল। হালদার আঙ্কেল বললেন, আমি রঞ্জন সেনগুপ্তের এই শেষ ইচ্ছাকে আইনি রূপ দিতে পারবো রনিত, কিন্তু তোমাকে তার জন্য লিখিত অনুমতি দিতে হবে, তবেই তোমাদের নতুন মা এই সম্পত্তির ভাগ পাবেন। কিন্তু আঙ্কেল, কোয়েল দেবী তো এখন জেলে, তাহলে উনি কিভাবে এই সম্পত্তি ভোগ করবেন? খুনের কেসের আসামি, উনি এত সহজে ছাড়া পাবেন আঙ্কেল? রনিত, তুমি কি সত্যি সত্যি বিশ্বাস করো যে তোমার সৎ মাই এই খুনটা করেছেন? উনি যখন সবটা জানতেন তখন এই ভুলটা কেন করবেন বলো? উনি তো জানতেন যে তোমাদের সম্পত্তির মোট মূল্য এখন না হলেও কয়েকশো কোটি টাকার মতো। তার মানে নয় নয় করে উনিও ভবিষ্যতে প্রায় 25-30 কোটি টাকার মালিক হবেন। আর যদি তোমার বাবা আরো বেশ কয়েক বছর বেঁচে থাকেন তাহলে উনি আরো বেশি টাকার মালিক হবেন, তাই না? সেটা জেনেও কেন কোয়েল দেবী তোমার বাবাকে মারতে যাবেন ভেবেছো কখনো? মানে আপনি বলতে চাইছেন বাবার এই খুনের পিছনে অন্য কারো হাত আছে আঙ্কেল? কিন্তু বাবার তো কোনো শত্রু আছে বলে জানতাম না। তাহলে কে এভাবে বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে আঙ্কেল? এক্স্যাক্টলি, আমিও সেটাই ভাবছি। এখন তোমার কাজ হবে আসল খুনিকে খুঁজে বের করা, আর সেজন্যই তোমাকে আমি আজকে আমার বাড়িতে আসতে বলেছিলাম। মাই গড, আমি এতদিন ভাবছিলাম নতুন মাই বাবাকে মেরেছেন সম্পত্তির জন্য। রনিতের গলায় বিস্ময় ফুটে ওঠে। ও আবার বলল, আঙ্কেল, এখন আমার ঠিক কি করা উচিত
প্লিজ আপনি একটু আমায় সাজেস্ট করুন। শোনো, তুমি মান্তুকে ওই নার্সিং হোমে লাগিয়ে দাও। তোমার বোন হাসপাতালে ডাক্তারের দিকটা সামলাবে, কিন্তু ও একা এত বড় নার্সিং হোম সামলাতে পারবে না। তুমি তোমার চাকরিটা ছেড়ে দিয়ে ওর পাশে থেকে বাবার নিজের হাতে তৈরি করা এই ব্যবসাটা ভালো করে সামলাবার কাজটা দেখো। আমি নিশ্চিত তুমি একবার নার্সিং হোমে ঢুকলে অনেক খবরাখবর জোগাড় করতে পারবে এবং তোমার বাবার আসল খুনিকেও খুঁজে বের করতে পারবে রনিত। আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। রনিত মনে মনে ভাবল, আঙ্কেল একদম ঠিক কথা বলেছেন। ও নিজেও মান্তুর উপর পুরোপুরি ভরসা করতে পারছে না। ওর বয়স ও অভিজ্ঞতা অনেক কম। লোকে ওর মাথায় চাটি মেরে ওদের নার্সিং হোমটাকে লুটে পুটে খাবে, সেটা তো ও হতে দিতে পারে না। এখন ও আর মান্তু, ওরা দুজনেই বাবার সব সম্পত্তির সমান ভাগের অধিকারী। তাহলে স্বাভাবিকভাবেই বাবার ব্যবসাটা দুজনে মিলে এগিয়ে নিয়ে যাওয়াই ঠিক হবে। লুসি না হয় ওর চাকরি বজায় রাখুক, যখন মন চাইবে ছেড়ে দেবে, কিন্তু ও আর এই চাকরি করবে না, নার্সিং হোমেই জয়েন করবে ঠিক করলো রনিত। এই গল্পের পরবর্তী অংশের টেবিলে বসে মান্তু আর লুসির সামনে রনিত ঘোষণা করলো যে ও চাকরিটা ছেড়ে দেবে। মান্তু দাদা চাকরি ছেড়ে ওর সাথে নার্সিং হোমে জয়েন করছে শুনে খুব খুশি হলো। কথা মতো রনিত ও মান্তু পরের সোমবারই নিউ হোপ নার্সিং হোমে গিয়ে হাজির হলো সকাল 10:30টায়। রনিত আগেই কপিল বাবুকে বলে দিয়েছিল ওদের আসবার কথা। সেই মতো নিউ হোপ নার্সিং হোম ভোরবেলা থেকেই সেজে গুজে তৈরি হয়েছিল। গেটের সামনেই কয়েকজন স্টাফ ও নার্স ফুলের তোড়া হাতে দাঁড়িয়েছিল। রনিত আগে কয়েকবার এসেছে এই নার্সিং হোমে, কিন্তু মান্তু এলো প্রায় 7-8 বছর বাদে। পুরনো সবাই মান্তুকে দেখে অবাক হয়ে গেল। যেমন হয়েছে সুন্দরী, তেমনই হয়েছে স্মার্ট মেয়ে, ডক্টর রঞ্জন সেনগুপ্তের যোগ্য উত্তরসূরি। রনিত পরের দিনে গিয়ে ওর চাকরিতে ইস্তফা দিয়ে এসেছে। লুসি চাকরি ছাড়েনি, রনিতের পাওনা গন্ডা ওই দেখে রাখবে জানিয়েছে। নিউ হোপে বাবার চেম্বারে এখন রনিত নিজে গিয়ে বসেছে। মান্তু বসে ঠিক তার পাশের চেম্বারে। আর ওদের মাঝের একটা ছোট কেবিনে বসে রঞ্জন সেনগুপ্তের প্রায় ডান হাত, ওর পিএ ইপসিতা মৈত্র। এখন থেকে ও ভাই বোন দুজনেরই পিএর কাজ করবে সেটা ঠিক হলো। ইপসিতা নিউ আলিপুরের মেয়ে, বয়স 25 বছর, ইংরেজিতে এমএ করে চাকরির খোঁজ করছিল। তখন পেপারে বিজ্ঞাপন দেখে এখানে এসে পিএর কাজ নেয়। রনিতের বাবা নাকি নিজে ইন্টারভিউ নিয়েছিলেন। আজ প্রায় 8 মাস যাবৎ ইপসিতা এই কোম্পানির সাথে যুক্ত। মেয়েটির চেহারা খুব সুন্দর এবং ভীষণ স্মার্ট মেয়ে। ইংরাজি আর হিন্দিতেও খুব ভালো স্পিকিং পাওয়ার। রঞ্জন সেনগুপ্তের সব অফিসিয়াল চিঠিও নাকি ইপসিতা নিজে তৈরি করে দিত। রনিত 2-3 দিন বাদেই ইপসিতাকে ওর কেবিনে ডেকে পাঠালো। নীল রঙের জিন্সের উপর আকাশি রঙের টপ পরা ইপসিতা এসে দাঁড়ালো রনিতের কেবিনে। বেলা তখন প্রায় 12টা। রনিত ইপসিতাকে ইশারায় সামনের চেয়ারে বসতে বলে জিজ্ঞাসা করলো, মিস ইপসিতা, আপনি তো শুনলাম 8 মাস হলো এখানে জয়েন করেছেন, তা আমাদের এই চাকরি আপনার কেমন লাগছে? স্যার, আমাকে মিস বলবেন না, শুধু ইপসিতা বললে খুশি হব। খুব মিষ্টি গলায় বলল কথাটা। রনিতের মুখে এক টুকরো হাসি ফুটে ওঠে। বলে, আচ্ছা ঠিক আছে, ইপসিতাই বলবো। তা কেমন লাগছে আপনার কাজ? খুব ভালো, এখানকার ওয়ার্কিং কালচার খুব ভালো। ডাক্তার, নার্স বা অন্য স্টাফেরা খুব কোঅপারেটিভ। আর আপনার বাবার তো তুলনাই হয় না, আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন উনি। তাহলে আমি আপনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি, কি বলেন ইপসিতা? নিশ্চয়ই স্যার, তবে আরেকটা রিকোয়েস্ট, আমাকে আপনি না বলে তুমি বললে খুশি হব। ধীরে ধীরে রনিত একসাথে চা খেয়ে দুটো বাড়ির কথা, ওর জীবনের কি স্বপ্ন, কি হতে চায় সে, এসব কথা বলে বাবার এই পিএর সাথে ঘনিষ্ঠতা বাড়াতে থাকে। রনিতের একটাই উদ্দেশ্য, মেয়েটার কাছ থেকে আরো কিছু খবর বের করতে হবে। সেদিন বিকালে
ওর কেবিনে বসে চা খেতে খেতে রনিত ইপসিতাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা একটা কথা বলো, আমাদের রিসেপশনের কোয়েল দেবীর সাথে যেদিন বাবার বিয়ে হয় সেদিন কি তুমি আমাদের বাড়িতে গেছিলে? না স্যার, আমার নিমন্ত্রণ ছিল না। তাই নাকি? তা কোয়েল দেবীর সাথে তোমার কোনো কথাবার্তা হতো না? মানে উনি কি অন্য স্টাফেদের সাথে তেমন মেলামেশা করতেন না, নাকি ওনার মধ্যে কোনো অ্যাটিটিউড প্রবলেম ছিল? না স্যার, সেরকম না। একমাত্র দাদার ডক্টর কপিল ও আপনার বাবার সাথে উনি কথাবার্তা যা বলার বলতেন। আমাকে কেন জানি উনি খুব একটা পছন্দ করতেন না। এমনকি আমি স্যারের পিএ হয়েও জানতে পারিনি যে স্যার ওই দিন রাতের ট্রেনে পুরী যাচ্ছেন। শুধু স্যার বলেছিলেন যে দুদিন উনি নিউ হোপে আসবেন না, কিছু কাজ আছে ওর। পরে কাগজে দেখলাম ওর স্ত্রী নাকি বলেছেন যে উনি নিজের কোনো লোককে দিয়ে পুরীর টিকিট কাটিয়েছেন। আমি একটু অবাক হয়েছিলাম। কেন, এতে অবাক হওয়ার কি আছে? অবাক হব না? এরা আমাদের ফিক্সড ট্রাভেল এজেন্ট। অফিসের যত ট্রেন বা ফ্লাইটের টিকিট তো এই ট্রাভেল এজেন্টই করে। জানি না কেন, তবুও সেই লোকটা তার আগের সপ্তাহেও এসেছিল। যদিও উনি স্যারের সাথে দেখা করেননি, কপিল স্যারের সাথে দেখা করে চলে গেছেন। আমরা জানতামও না যে স্যাররা পুরী বেড়াতে যাবেন, তাই ওই লোকটা কেন এসেছিল বুঝতে পারছি না। রনিত এ ব্যাপারে আর কোনো কথা বাড়ায় না। একটু বাদে ইপসিতাও ফিরে যায় ওর কেবিনে। লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টে ইন্সপেক্টর প্রবীর রায়কে আগেই ফোন করে দিয়েছিলেন অ্যাটর্নি হালদার। উনি অ্যাটর্নির খুড়তুতো ভাই। দাদার ক্লায়েন্টের ছেলে রনিত ওর কাছে আসবে শুনে দাদাকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ভদ্রলোক। রনিত শুক্রবার বিকালে লালবাজারে এসে দেখা করল মাঝবয়সী ইন্সপেক্টর প্রবীর রায়ের সাথে। বলুন মিস্টার রনিত, দাদা বলছিল আপনি নাকি আপনার বাবার কেসটা রিওপেন করতে চান। তা হঠাৎ করে এরকম ইচ্ছার কারণটা জানতে পারি কি? প্রবীর বাবু সোজা কাজের কথায় চলে এলেন। নিশ্চয়ই স্যার, আসলে আমার বাবার এই কেসটাতে এখন মনে হচ্ছে যে পুলিশ কোথাও একটা ভুল করেছে। বাবা আমার মা মারা যাওয়ার কয়েক মাস পর ওর নার্সিংহোমের একজন স্টাফকে ভালোবেসে বিয়ে করলেন। ওরা একসাথে পুরী বেড়াতে যাচ্ছিলেন। পথে আমার সৎ মা বাবাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিলেন, আর বিচারে ওনার জেলও হয়ে গেল। ব্যাপারটা যেন ঠিক হজম হচ্ছে না স্যার। কোথাও একটা রহস্য লুকিয়ে আছে। সলিড মোটিভ না থাকলে রিস্ক আছে জেনেও কেউ এই রকমের ভুল করবে বলে আমার মনে হয় না স্যার। আপনি ঠিক কি বলতে চাইছেন একটু খুলে বলবেন? আপনি বলছেন এটা অন্য কারো কাজ? ঠিক তাই, অন্য কেউ বাবাকে খুন করেছে, কিন্তু আমার সৎ মা এতে ফেসে গেছেন। একজন নির্দোষ মানুষ শুধু শুধু কেন শাস্তি পাবে বলুন? তাই আমি চাই যে স্যার আপনি একটু ভালোভাবে এই কেসটা নিজের মতো তদন্ত করুন। রনিতের স্বরে অনুরোধের ছোঁয়া। ইন্সপেক্টর রায় মাথা নিচু করে এক মুহূর্ত ভাবলেন। সামনেই রাখা ছিল রঞ্জন সেনগুপ্তের খুনের কেসের ফাইল। একবার খুলে পাতা উল্টে দেখতে দেখতে জিজ্ঞাসা করলেন, আপনি কি কাউকে সন্দেহ করছেন নাকি? মানে আমাকে যদি একটা হিন্টস দিতেন তাহলে তো বুঝতেই পারছেন, একটু সুবিধা হয় আর কি। দেখুন স্যার, আমি সবেমাত্র বাবার নার্সিংহোমে দায়িত্ব নিয়েছি, সবকিছুর উপর নজর রাখছি। আমার ধারণা ওখানেই সমস্ত রহস্য লুকিয়ে আছে, যেটা আমরা জানি না। আমি কোনো অস্বাভাবিক কিছু জানতে পারলেই আপনাকে জানাবো স্যার। তবে আমার কিন্তু ট্রেনে বাবাদের কূপের ওই অন্য দুজন সহযাত্রীর ব্যাপারে একটু সন্দেহ আছে স্যার। আপাতত আপনি ওদের সম্পর্কে আরো একটু খবর নিন, আর আমি নার্সিংহোমের একজনের ব্যাপারে আরো কিছু খোঁজ নিয়ে নিচ্ছি। আমি কিছু জানতে পারলেই আপনাকে জানাবো স্যার। আপনিও কি জানলেন আমাকে দয়া করে একটু জানাবেন স্যার। আমার মনে হয় আমরা দুজন মিলে যদি কাজটা একসাথে করি তাহলে কাজটা অনেকটাই সহজ হবে। ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি রনিত বাবু, আমি কোনো নির্দোষ মানুষকে শাস্তি পেতে দেব না। রায় সাহেবের কথায় আশ্বস্ত হয়ে রনিত বেরিয়ে এলো লালবাজার থেকে। নিউ হোপের অফিসের হেড ক্লার্ক সান্যাল বাবু রনিতকে চিনতেন। উনি এই নার্সিংহোমে প্রথম দিন থেকেই আছেন। রনিত ওর কাছে হিসাবপত্রের খাতা দেখতে গিয়ে লক্ষ্য করল গত 1 বছরে
মহিলা ও শিশু স্বাস্থ্য বিভাগের জন্য অনেক নতুন নতুন মেশিন ও নার্সিং হোমের জন্য আধুনিক ফিচারের কিছু সিসিটিভি ক্যামেরা কেনা হয়েছে। রনিত এইসব মেশিনের পারচেস অর্ডার দেখতে চাইলে সান্যালবাবু মুখ নিচু করে বসে রইলেন। রনিত জিজ্ঞাসা করল, কি হলো, দেখান। সান্যালবাবু তবুও কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, স্যার, এগুলোর কোনো পারচেস অর্ডার কিন্তু ইস্যু হয়নি। সবই এগুলো কেনা হয়েছে ডক্টর কপিল চ্যাটার্জির নির্দেশে। রনিত অবাক হয়ে শুনে যায়, বেশ বুঝতে পেরে যায় যে কোথাও একটা গন্ডগোল চলছে। দৃঢ়ভাবে বলে, ঠিক আছে, আমি মেশিনগুলো দেখতে চাই, চলুন আমি নিজে চোখে সেগুলো দেখব আজ। সান্যালবাবু তবুও মুখ নিচু করে বসে রইলেন। রনিত এবার একটু রেগে গিয়ে বলে ওঠে, আপনি যাবেন আমার সাথে নাকি আমি নিজেই ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ করব? না না, আমি যাচ্ছি স্যার, আমি যাচ্ছি, চলুন স্যার। সান্যালবাবু উঠে দাঁড়ান, কিন্তু হিসাবে যত সংখ্যক সিসিটিভি ক্যামেরা বা যেই যেই মেশিনের উল্লেখ ছিল রনি চেক করতে গিয়ে দেখল তার অর্ধেক জিনিস সান্যালবাবু দেখাতে পারছেন না। রনিতের ওর মুখ চোখের অবস্থা দেখেই মনে হলো ভদ্রলোক খুব ভয় পেয়ে গেছেন। অন্য সব স্টাফেরা এবং কিছু নার্স রনিতের ঘুরে ঘুরে সব দেখাটা লক্ষ্য করছিল। রনিত সান্যালবাবুর সাথে নর্মাল ভাবে কথা বলতে বলতে নিজের কেবিনে ফিরে আসে। সান্যালবাবুর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এসব কতদিন যাবৎ হচ্ছে সান্যালবাবু? আমি জানি আপনি সব জানেন, বাবাকে কিছু জানিয়েছিলেন? সান্যালবাবু মুখ নিচু করেই বলল, বছর দুয়েক আগে থেকে সব শুরু হয়েছে স্যার। প্রথমে ছোটখাটো গড়বড় হতো, কিন্তু গত এক বছরে খুব বেশিভাবে চুরি হতে দেখে আমি স্যার আপনার বাবাকে বলেছিলাম, কিন্তু উনি কপিল বাবু এর পিছনে আছে জেনে আর কোনো অ্যাকশন নেননি। শুধু আমাকে বলেছিলেন লক্ষ্য রাখতে, আর বেশি বাড়াবাড়ি যদি হয় তাহলে ওনাকে জানাতে। পরে আমি আর কিছু জানাইনি স্যার ওনাকে। রনিত মনে মনে হিসাব করে দেখল ঠিক 1 বছর যাবৎ বাবার সাথে কপিল বাবুর বোনের সম্পর্ক তৈরি হয়। হয়তো সেই দুর্বলতার কারণেই উনি বন্ধুকে কিছু বলে উঠতে পারেননি। রনিত এবার সান্যালবাবুকে জিজ্ঞাসা করে, আচ্ছা, এই নার্সিংহোমের কি কোনো ফিক্সড ট্রাভেল এজেন্ট আছে? হ্যাঁ স্যার, আছে আছে, ওই সঙ্গীতা ট্রাভেলস। হ্যাঁ, কেন স্যার, কিছু দরকার আপনার? কোথাও যাবেন তো বলুন, আমার জানাশোনা অন্য ট্রাভেল এজেন্টও আছে, আরো কম কমিশনে আপনার টিকিট কেটে দেব। ওই সঙ্গীতা 100 টাকা বেশি চার্জ করে, কিন্তু এটা ওই কপিল বাবুর চেনাশোনা লোক, উনি আপনার বাবাকে বলে একে লাগিয়েছিলেন। না না, আমি কোথাও যাব না, আমার শুধু একটা খবর দরকার, কিন্তু সেটা গোপনে বের করতে হবে। আপনি আপনার ওই চেনা ট্রাভেল এজেন্টকে বলুন সঙ্গীতার অফিস থেকে খোঁজ করতে গত মাসে বাবার মৃত্যুর আগের রাতে, মানে 17 অগস্ট তারিখে ওদের ওই অফিস থেকে পুরীর জন্য কে কে ট্রেনের টিকিট করেছে তাদের সব নাম ও ঠিকানা আপনাকে দিতে। ওগুলোই আমার চাই, কিন্তু খুব গোপনে কাজটা করতে হবে, কেউ যেন জানতে না পারে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ব্যাপারটা খুব সিক্রেট ম্যাটার। ওকে স্যার, আমি আপনাকে কালই সব ইনফরমেশন এনে দেবো, কিন্তু স্যার আমার চাকরিটা যেন না যায় স্যার, প্লিজ। বুঝতেই পারছেন, ছেলে মেয়ে নিয়ে সংসার, এই বয়সে আর কোথায় চাকরি পাবো স্যার বলুন? সান্যালবাবুর করুণ মিনতি দেখে রনিত চোখ বুজে বলল, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি যেটা বলেছি সেটা ঠিক মতো করুন। আর এই নার্সিং হোমের অফিসে কে কোথায় কি নিয়ে আলোচনা করছে সব খবর কিন্তু আমাকে দেবেন। আর একটা চুরি চামারিও কিন্তু আমি বরদাস্ত করব না, এই বলে দিলাম। পরের দিন সন্ধ্যাবেলা সান্যালবাবু ফাঁকা অফিসে রনিতের সাথে দেখা করতে এলেন। রনিত আগেই মান্তুকে ড্রাইভার দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ড্রাইভার পরে ফোন করে এসে ওকে পিক আপ করবে। রনিতকে সান্যালবাবুই বলেছিলেন অপেক্ষা করতে, খবর আছে। সান্যালবাবু কেবিনে ঢুকে একটা অদ্ভুত খবর শোনালেন রনিতকে। বললেন, স্যার, গত 17 তারিখ রাতে ওই ট্রেনে সঙ্গীতা ট্রাভেলস থেকে মোট 5 জন পুরীর টিকিট কাটে। তার মধ্যে 2 জন ছিল স্টুডেন্ট, একজন স্বামী স্ত্রী এবং একজন পাঞ্জাবি যুবক কর্তার সিং। অদ্ভুত ব্যাপার হলো,
এই কর্তার সিং এর ফার্স্ট ক্লাসের টিকিট কাটা হয়েছিল আমাদেরই অফিস থেকে, কিন্তু কে কেটেছিলেন সেই খবরটা পাওয়া যায়নি। এরকমই একটা খবর আসবে রনিত আগেই অনুমান করেছিল, কিন্তু ওর সন্দেহ যে এতটা ঠিক হবে ভাবতেও পারেনি। সান্যাল বাবুকে বলল, ঠিক আছে, আর শুনুন, এই ব্যাপারে কিন্তু আপনি অন্য কাউকে আর কিচ্ছু বলবেন না। এখন আপনি বাড়ি যান, অনেক রাত হলো, কাল দেখা হবে, বাই। রনিত হাতের কাজ সেরে বাড়ি ফিরল যখন রাত 9টা বেজে গেছে। হাত মুখ ধুয়ে সবে টিভির নিউজ চ্যানেলটা চালিয়েছে। দেখল সন্ধ্যা 7টা নাগাদ তিলজলার কাছে পার্ক স্ট্রিটে একটা লরি এসে একজন প্রৌঢ় মানুষকে ধাক্কা মারায় উনি ঘটনাস্থলেই মারা গেছেন। লরি চালক ধাক্কা মেরে পালিয়ে যায়। নিহত ভদ্রলোক নিউ হোপ নার্সিং হোমের মিস্টার অতনু সান্যাল। ওনার ব্যাগে আই কার্ড দেখে পুলিশ ওকে শনাক্ত করেছে। রনিত থমকে গেল ঘটনার আকস্মিকতায়। মাত্র ঘন্টা তিনেক আগেই সান্যাল বাবু ওর সাথে কথা বলে বের হলেন বাড়ির জন্য, আর এরই মধ্যে লোকটার অ্যাক্সিডেন্টে মৃত্যু হলো। একটু বাদেই কপিল বাবু ফোন করলেন। রনিতকে জিজ্ঞাসা করলেন, হ্যালো রনিত, খবরটা শুনেছো বাবা? একটু আগে সান্যাল বাবু নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তা আমি যাচ্ছি এক্ষুনি পার্ক স্ট্রিট থানায়, তুমি কি একবার আসবে? হ্যাঁ নিশ্চয়ই যাব, আপনি যান, আমি এক্ষুনি আসছি। সঙ্গে সঙ্গে একটা ট্রাউজার পরে টি শার্ট গায়ে দিয়ে বেরিয়ে গেল রনিত। লুসি আর মান্তুকে বলল খেয়ে নিতে, ওর আসবার কোনো ঠিক নেই, ওর খাবারটা যেন টেবিলে ঢেকে রাখে, বলেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সান্যাল বাবুর মরদেহ পরের দিন মর্গ থেকে নিয়ে আসা হলো ওদের নার্সিংহোমে। রনিত, মান্তু সহ সমস্ত ডাক্তার, নার্স ও স্টাফেরা শোক প্রকাশ করল। সান্যাল বাবুর ছেলেকে 5 লাখ টাকার একটা চেক ধরিয়ে দিল রনিত, আর সাথে ওকে এই নার্সিংহোমে চাকরি দেওয়ার আশ্বাস দিল। সান্যাল বাবু একজন ভীষণ শান্ত প্রকৃতির ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। এই কয়দিনেই রনিত লোকটার উপর খুব বিশ্বাস রাখতে শুরু করেছিল, কিন্তু আজ হঠাৎই রনিত একজন প্রকৃত বন্ধু, ওদের বিশ্বস্ত পুরনো সৎ স্টাফ ও একজন শুভানুধ্যায়ীকে হারালো। কিন্তু এটা কি অ্যাক্সিডেন্ট নাকি আরেকটা খুন, সেটাই বুঝতে পারল না রনিত। পরদিন বিকেল 4:30 নাগাদ রনিত যখন ওর চেম্বারে, তখন ফোন এলো ইন্সপেক্টর রায়ের। রনিত প্রথমেই ওকে জানালো সঙ্গীতা ট্রাভেলস থেকে কর্তার সিং নামের একজন পাঞ্জাবির সেই 17 তারিখ রাতের পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে এসি ফার্স্ট ক্লাসে টিকিট কাটবার কথা। মনে হলো মিস্টার রায় একটু চমকে উঠলেন, বললেন, কি কি নাম বললেন আপনি? আবার বলুন। রনিত শান্ত গলায় বলল, স্যার, ওনার নাম কর্তার সিং, এসি ফার্স্ট ক্লাসে একই ট্রেনে টিকিট কেটেছিলেন। আরে মশাই, এই নামের প্যাসেঞ্জারই আপনার বাবার কুপে ট্রাভেল করছিলেন সেদিন। আমারও ইনফরমেশন বলছে ওর নাম কর্তার সিং। ঠিকানা হচ্ছে 78/9 তারক দত্ত রোড, কলকাতা 700017। কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি ওই ঠিকানাটা ভুয়ো ঠিকানা, এমনকি ফোন নাম্বার যেটা দেওয়া সেটাও ফালতু নাম্বার। হ্যাঁ, কিন্তু ফোন নাম্বারটা ফালতু কেন বলছেন স্যার? কত ফোন নাম্বারটা একবার বলবেন স্যার? আরে ওই ফোন নাম্বার আমি চেক করেছি, কিন্তু ফলস নাম্বার। 9650277117, পুরোটাই একেবারে গাঁজাখুরি মশাই। রনিত চমকে উঠল নাম্বারটা শুনে। ঠিক এরকমই একটা নাম্বার হলো ডক্টর কপিল চ্যাটার্জির, শুধু ওর নাম্বারটা হলো 9006777117। তার মানে উনি নাম্বারটা একটু পাল্টে দিয়ে দিয়েছেন। রনিত ইন্সপেক্টর রায়কে বলল, স্যার, আপনি একটা নাম্বারের কল লিস্ট জোগাড় করুন, আমি শিওর এই লোকটাই হলো কর্তার সিং। ওর নাম্বারের ওই দিনের লোকেশন ট্র্যাক করলে আর ওর কল লিস্ট চেক করলেই আপনি আরো খবর পেয়ে যাবেন। আর ওই সঙ্গীতা ট্রাভেলের ওখানে একটা ফলস আইটি এনকোয়ারি করিয়ে গত 17 তারিখের বুক করা সব টিকিটের পেমেন্ট আর রসিদের ডিটেলস জোগাড় করুন স্যার। ইন্সপেক্টর রায় রনিতের দেওয়া নাম্বারটা নোট করে নিয়ে বললেন, আমার মনে হচ্ছে রনিত বাবু
আপনি আপনার বাবার খুনের কেসের সাসপেক্টের ব্যাপারে অনেক খোঁজ খবর জোগাড় করেছেন। চিন্তা করবেন না, আমি এই নাম্বারে কল লিস্ট আর লোকেশন ট্র্যাকিং সব করিয়ে রাখছি। আপনি আপনার কাজটা কিন্তু চালিয়ে যান। পরের দিন দুপুরে লাঞ্চের পর ইপসিতা এলো রনিতের কেবিনে। রনিত একটা ফাইলের মধ্যে ডুবে ছিল তখন। গত 2 বছরে এই নার্সিংহোম থেকে নয় করে প্রায় 50 লক্ষ টাকার মতো চুরি হয়েছে। বাবা হয়তো কিছুটা জানতেন না। আর ওর সেই কেয়ারলেসনেসটা কাজে লাগিয়েই নার্সিংহোমের ফান্ড তছনছ হয়েছে। ইপসিতা কেবিনে দরজা নক করে ঢুকে সামনের চেয়ারে বসে রনিতের দিকে তাকিয়ে রইল। রনিত শুধু ওকে ইশারায় বসতে বলেছে, কিন্তু নিজে কাজে ডুবে আছে। অবশেষে রনিত মুখ তুলে বলল, বলো ইপসিতা, কি খবর আছে বলো। আপনি কি করে জানলেন আমি খবর দিতে এসেছি? ইপসিতা অবাক হয়ে যায়। রনিত একটু হেসে বলে, আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি। কি সিরিয়াস কিছু হয়েছে নাকি? ইপসিতা চোখ বড় বড় করে বলে, সিরিয়াস মানে হিপ্পি সিরিয়াস ম্যাটার স্যার। ডক্টর কপিল আজ বেলা 12টা নাগাদ একজন মাঝবয়সী হিন্দুস্তানি লোককে প্রায় গলা ধাক্কা দিয়ে ওর কেবিন থেকে বের করে একদম সিঁড়ির মুখে এনে ধমক দিয়ে বলেছেন, আর কোনোদিন যেন তোমার মুখ না দেখি আমি। লোকটা নাকি গজগজ করতে করতে চলে গেছে স্যার। তারপরেই নাকি কপিল স্যার রিসেপশনের মল্লিকাকে কড়াভাবে বলে দিয়েছে ওই লোকটাকে যেন কোনো দিন ঢুকতে না দেয়। রনিত এক হাত তুলে ইপসিতাকে থামিয়ে ইন্টারকমে মেইন গেটের সিকিউরিটিকে ওর কেবিনে ডাকলো। তারপর ইপসিতাকে বলল, ধন্যবাদ ইপসিতা, তুমি এখন যাও, আমি ব্যাপারটা দেখছি। সিকিউরিটির কাছ থেকে জানা গেল বেলা 11:15টায় ওদের নার্সিংহোমের সামনে একটা ট্রাক এসে দাঁড়ায়, আর সেখান থেকে একজন হিন্দুস্তানি নেমে আসে। ট্রাকটা একটু দূরে এগিয়ে গিয়ে রাস্তার পাশে গাড়ি পার্ক করে লোকটার জন্য অপেক্ষা করতে থাকে। লোকটার বয়স প্রায় 50। সিকিউরিটিকে জিজ্ঞাসা করে উপরে রিসেপশনে চলে যায়, আর ঠিক মিনিট 10 বাদেই খুব রেগে মেগে নিচে এসে একটা নোংরা গালাগাল দিয়ে নার্সিংহোম থেকে বেরিয়ে যায়, আর ওই ট্রাকটাতে গিয়ে উঠে চলে যায়। রনিত সিকিউরিটিকে ছেড়ে দিয়ে ওদের আইটির মুকেশ রাঘবনকে ডেকে পাঠালো। সাউথের ছেলে, ইংরেজিতেই কথাবার্তা হয় ওদের দুজনের। রনিত ওকে আজ বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত মেইন গেটের ও রিসেপশনের সিসিটিভির ফুটেজ পেন ড্রাইভে তুলে নিয়ে আসতে বলল। মিনিট 20 বাদেই মুকেশ ফিরে এলো হাতে পেন ড্রাইভ নিয়ে। রনিত ভালো করে চেক করে সেই ট্রাকের নাম্বারটা টুকে নিল। ও গাড়ির আর ওই হিন্দুস্তানি লোকটার দুটো স্টিল ফটো সেভ করে নিল। ইন্সপেক্টর রায় রনিতের ফোনেরই যেন অপেক্ষা করছিলেন। প্রথমেই বললেন, আপনি না করলে আমি আপনাকে এক্ষুনি ফোন করতাম রনিত বাবু। একটা খবর আছে, কিন্তু তার আগে আপনার খবরটা শুনি। রনিত হোয়াটসঅ্যাপ না করে ইন্সপেক্টর রায়ের মেল আইডি নোট করে আগে সেই হিন্দুস্তানি লোকটার ফটো মেল করে দিল, আর তারপর ইন্সপেক্টর রায়কে বলল, আপনাকে একটা লোকের ফটো পাঠালাম। আমার ধারণা লোকটা আমাদের অফিসের সান্যাল বাবুর অ্যাক্সিডেন্টের সাথে জড়িত। নিচে একটা ট্রাকের নাম্বারও দিয়েছি, আপনি সেটাও একটু চেক করে নিন। দাঁড়ান মশাই, আগে আপনার মেলটা দেখে নি। 1 মিনিট ধরুন। হ্যাঁ পেয়ে গেছি। গাড়ির নাম্বারটা আমার ইনফরমেশনের সাথে মিলছে না, তবে নিচে যেই কোম্পানির নাম আছে সেটা মিলে যাচ্ছে। আর আমি আপনাকে এই ব্যাপারেই খবর দিতে যাচ্ছিলাম আর কি। আমরা ওই রাস্তার পাশের সিসিটিভির ফুটেজ চেক করে সান্যাল বাবুর অ্যাক্সিডেন্টের গাড়ি ট্রেস করে ফেলেছি, আর ড্রাইভার আজ একটু আগেই ধরা পড়েছে। কিন্তু এই একই কোম্পানির গাড়ি আপনাদের অফিসে গেল কেন? রনিত এবার সব ঘটনা খুলে বলে, সঙ্গে এটাও বলে যে ওদের নার্সিংহোমের ডক্টর কপিল ওর বাবার খুনের মেইন সাসপেক্ট। নার্সিংহোমের টাকা 9-6 কথাও বলল রনিত। ইতিমধ্যে রনিত ওদের এইচআর থেকে ডক্টর কপিল চ্যাটার্জির ইন অ্যান্ড আউটের সব অ্যাটেন্ডেন্স চেক করে নিয়েছে। 17 আর 18 তারিখ দুদিনই কপিল চ্যাটার্জি নার্সিংহোমে আসেননি। ঠিক হলো পরদিন রবিবার সকালে 11টা নাগাদ ইন্সপেক্টর রায় নিউ হোপ নার্সিংহোমে লোকাল থানার দারোগা ইন্সপেক্টর চৌধুরী এবং 2 পুলিশ কনস্টেবলকে নিয়ে হাজির হবেন।
এদিকে ডক্টর কপিল চ্যাটার্জি সহ নার্সিংহোমের সব সিনিয়র ডক্টর ইপসিতা, রনিত, মান্তু এবং লুসি ওরাও হাজির থাকবে। সেখানেই রনিতের হয়ে ইন্সপেক্টর রায় ডক্টর রঞ্জন সেনের হত্যার রহস্য উদ্ঘাটন করবেন। রবিবার মান্তু ও লুসিকে নার্সিংহোমে যেতে হবে শুনে ওরা দুজনেই বেশ অবাক হয়ে গেল, কারণ রনিত এখনো পর্যন্ত ওদের দুজনের কাউকেই জানায়নি যে ও গোপনে বাবার খুনের তদন্ত করছে। রনিত রাতে যখন বলল যে বাবার খুনের আসল অপরাধী হয়তো কালই ধরা পড়তে পারে, তখনই ওরা যেন আকাশ থেকে পড়ল। কোয়েল সেনগুপ্ত ছাড়া অন্য কেউ যে এই ঘটনায় জড়িত থাকতে পারে সেটা কেউই ওরা সন্দেহ করেনি। ডক্টর কপিল চ্যাটার্জি সহ নার্সিংহোমের প্রায় 14 জন সিনিয়র ও জুনিয়র ডক্টর ডিরেক্টর রনিত সেনগুপ্তের এই জরুরি তলবে বাড়ি যাওয়ার আগে রনিতের কাছে এসে কেউ দেখা করে বা কেউ কেউ ফোন করে জানতে পারে যে রবিবার সকাল 10:30টায় সবাইকে নিউ হোপ নার্সিংহোমে আসতে হবে। আগের দিন বিকালে কপিলের নির্দেশে ইপসিতাও সবাইকে একটা আর্জেন্ট মেইল করে দেয়। সেই মতো কপিলদের আসবার আগেই সবাই নিউ হোপ নার্সিংহোমের কনফারেন্স হলে জমায়েত হচ্ছিল। বেলা ঠিক 11টায় রনিত, ওর বোন মান্তু ও লুসি এসে হাজির হলো নার্সিংহোমে। একটু বাদেই ইন্সপেক্টর রায় সাথে ইন্সপেক্টর চৌধুরী ও 2 জন পুলিশ কনস্টেবল এসে হাজির হয়। রনিত কনফারেন্স হলের সামনের দিকের চেয়ারে 2 ইন্সপেক্টরকে বসিয়ে উপস্থিত সকলের সাথে আলাপ করিয়ে দিল। সবাই জানতো যে রনিত ওদের সাথে একটা জরুরি মিটিং করতে চায়, কিন্তু মিটিং এর সাবজেক্ট কেউই জানতো না। কিন্তু এখানে এসে পুলিশের 2 জন ইন্সপেক্টর বসা দেখেই সবাই বেশ অবাক হয়ে যায়। মিটিং এর এজেন্ডা যে রনিতের বাবার খুনের সাথে জড়িত কেউ তখনও ভাবতে পারেনি। রনিত লক্ষ্য করল পুলিশ দেখেই ডক্টর কপিল বেশ অস্বস্তি অনুভব করছেন যেন। রনিত শুরু করল, প্রথমেই আমি আপনাদের সবাইকে এইভাবে একটা ছুটির দিনে মানে রবিবার সকালে ডেকে পাঠাবার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি জানি আপনারা সবাই এই নার্সিংহোমকে ভালোবাসেন আর দিন রাত এক করে এর উন্নতির জন্য পরিশ্রম করেন, কিন্তু আমরা যেটা আজ সব থেকে বেশি অনুভব করি সেটা হলো আমার বাবা মানে আপনাদের সকলের প্রিয় ডক্টর রঞ্জন সেনগুপ্তের অভাব, যা কিনা কোনো দিনই পূরণ হওয়ার নয়। কিন্তু আজ আপনাদের সামনে কিছু সত্য উন্মোচন করবার জন্য আমি আপনাদের ডেকে পাঠিয়েছি। গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর প্রবীর রায় আজ আপনাদের সামনে বাবার মৃত্যুর ব্যাপারে এমন একটা গোপন সত্য তুলে ধরবেন যেটা শুনে আপনারা প্রত্যেকে অবাক হয়ে যাবেন। এবার রনিত তাকালো ইন্সপেক্টর প্রবীর রায়ের দিকে এবং বলল, নিন স্যার, এবার আপনি শুরু করুন। ইন্সপেক্টর রায় একটু হেসে ইপসিতার দিকে তাকিয়ে বললেন, একদম ঠিক ধরেছেন আপনি। সান্যাল বাবু রঞ্জন বাবুকে অনেক দুর্নীতির খবর দিতেন, সেটা কপিল বাবু জানতেন এবং তার জন্য ওকে বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়েছেন উনি। কিন্তু রঞ্জন সেনগুপ্তের মৃত্যুর পর যখন দেখলেন উনি রনিতকে কপিল বাবুর কেচ্ছা সব কিছু বলে দিয়েছেন, তখনই ওকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেন। কলকাতা ট্রান্সপোর্ট কোম্পানির একজন লোককে ফিট করেন 1 লক্ষ টাকার বিনিময়ে সান্যাল বাবুকে উড়িয়ে দেওয়ার জন্য। সেই লোকটা কাজ সেরে বাকি 50,000 টাকা নিতেই এসেছিল সেদিন আপনাদের অফিসে, আর ওকে ভয় দেখিয়ে আরো 1 লাখ টাকা দাবি করে বসে। তাতেই কপিল বাবু ভীষণ রেগে যান এবং সেই লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন আপনাদের অফিস থেকে। আমরা কলকাতা ট্রান্সপোর্টের মালিক ঝুনুয়া লাল এবং তার ওই খুনি ড্রাইভারকে অ্যারেস্ট করেছি। আচ্ছা, আপনার কথা মতো কপিলবাবু যদি খুন করেন, আপনার সেটা প্রমাণ করবেন কি করে? এই প্রথম কথা বলল মান্তু। এতক্ষণ সব শুনে লোকটার প্রতি যথেষ্ট ঘৃণা জন্মালেও মান্তু শিওর হতে চাইছিল যাতে কপিল চ্যাটার্জি কোনো মতে ছাড়া না পেয়ে যায়। ওর মনের সংশয় কাটছিল না। ইন্সপেক্টর রায় শান্তভাবে জবাব দেন, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। শুনুন তাহলে, আমাদের কাছে রঞ্জন বাবুর ডেড বডির যে পোস্টমর্টেম রিপোর্ট ছিল
তাতে ওর কাঁধের উপর একটা হাতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছিল। পুলিশ সেই দিকটা ভালো করে নজর করেনি এবং ধরেই নিয়েছিল যে ওটা হয়তো কোয়েল দেবীর ফিঙ্গারপ্রিন্ট। আমি ফাইলটা রিওপেন করে রনিত বাবুর সাহায্যে কপিল বাবুর ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে ওই ব্যাপারটা নিশ্চিত হই। এছাড়াও কপিল চ্যাটার্জি 17 ও 18 তারিখ নার্সিংহোমে আসেননি তার প্রমাণ পেয়েছি। ওই কলকাতা ট্রান্সপোর্টের মালিকের ওই অফিসে এসে কপিল বাবুর সাথে দেখা করা এবং তার নিজের বয়ান সেগুলি রেডি করেছি। মাঝরাতে বালেশ্বর স্টেশনের সিসিটিভি ক্যামেরায় একজন পাঞ্জাবিকে এসি ফার্স্ট ক্লাস থেকে নেমে যেতে দেখা গেছে, অথচ ওই ক্যামেরায় বালেশ্বরের জন্য কোনো প্যাসেঞ্জার ছিল না। এছাড়াও আমরা কপিল বাবুর সেল ফোনের ওই দুদিনের লোকেশন ট্র্যাক করে হাওড়া ও পরে বালেশ্বরের রেফারেন্সও পাই। উনি সেদিন রাতে হাওড়া স্টেশন থেকে ও ভোর রাতে বালেশ্বর থেকে ওর স্ত্রীকে দুবার ফোন করেছিলেন। তাহলে বুঝতেই পারছেন সমস্ত এভিডেন্স এখন কপিল বাবুর বিরুদ্ধে। সর্বোপরি আমাদের আইটি সেল ওর সেল ফোন হ্যাক করে ওর আর কোয়েল দেবীর সম্পত্তির মধ্যে ভাগাভাগির ব্যাপারে চ্যাটিংগুলি রেকর্ড করেছে। ওর বোন রঞ্জন বাবু মারা গেলে তার সম্পত্তির ওনার ভাগের অর্ধেকটা কপিল বাবুকে দিয়ে দেবেন, এই রকমটাই আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল দুই ভাই বোনের মধ্যে। আর সেই কারণেই কপিল বাবু চাইছিলেন ভগ্নিপতিকে তাড়াতাড়ি দুনিয়া থেকে সরিয়ে তার সম্পত্তির ভাগ পেতে। কিন্তু এই খুনটা যে অ্যাক্সিডেন্ট হিসেবে প্রমাণ করা যাবে না এবং ওর বোন এতে জড়িয়ে পড়বেন, সেটা কপিল বাবু কল্পনাও করতে পারেননি। ইন্সপেক্টর চৌধুরী উঠে দাঁড়ালেন, বললেন, স্যার আপনি বাকি কাজটা শেষ করুন, আমি আসামিকে নিয়ে আগে হাজতে পুড়ছি। চলুন ডক্টর চ্যাটার্জি, এবার আপনি ভিতরে ঢুকবেন আর আপনার বোন ছাড়া পাবে। বেশ ভালোই প্ল্যানটা সাজিয়েছিলেন মশাই। কপিল চ্যাটার্জি রনিতের দিকে কটমট করে তাকিয়ে মাথা নিচু করে ইন্সপেক্টর চৌধুরীর সাথে বেরিয়ে যায়। ঘরের সবাই তখনও বাকরুদ্ধ অবস্থায় ইন্সপেক্টর রায়ের দিকে তাকিয়ে, লুসি ও মান্টু রনিতের মুখের দিকে তাকিয়ে। ইন্সপেক্টর রায় আর বেশিক্ষণ বসলেন না। সবাই চলে যাওয়ার পর রনিতকে ওর কেবিনে বসে চা খেতে খেতে বললেন, আপনি কাল একবার লালবাজারে আসবেন, আমরা একজন সরকারি উকিল ডেকে তাকে আপনার সাথে পরিচয় করিয়ে দেব। কেসটা এবার কোর্টে তোলা হবে। কপিল চ্যাটার্জি ভালো ভালো উকিল লাগাবেন জানি, কিন্তু আমাদের সরকারি উকিল আপনার হয়ে কেস জিতে আসবেন, নিশ্চিন্তে থাকুন। কেসটা একবার নিষ্পত্তি হলেই আপনার সৎ মা মানে কোয়েল দেবী ছাড়া পেয়ে যাবেন, চিন্তা করবেন না। আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব স্যার? আপনি আপনি আমাদের একটা বড় উপকার করলেন আজ। না হলে আমার সারা জীবন একটা অনুতাপ থেকে যেত একজন নির্দোষ মহিলার প্রতি এই অবিচারের জন্য। মঙ্গলবার কোর্টে কপিল চ্যাটার্জির কেস উঠল। লুসি আর মান্টুকে নিয়ে কোর্টে হাজির হয়েছিল রনিত। ওদের সরকারি উকিল কপিল বাবুর উকিলকে এক প্রকার দাঁড়াতেই দিলেন না। জজ সাহেব সরকারি উকিলের যুক্তি শুনে এবং সাক্ষী সাবুত দেখে দুদিন বাদে শুক্রবারের ডেট দিয়ে বললেন সেদিনই উনি রায় শোনাবেন। সেই দিনের মতো কোর্ট শেষ হবার পর রনিত, লুসি আর মান্টুকে নিয়ে চলে গেল আলিপুর সেন্ট্রাল জেলে। তখন বিকাল 4:30। রনিত ওর সৎ মাকে বাবার সাথে অফিসে বা কোর্টে দেখেছে, কিন্তু ওর সাথে কোনোদিন আলাপ করেনি বা ওদের মধ্যে কোনো কথাবার্তাও হয়নি। আজ রনিত চাইছিল কোয়েল দেবের সাথে দেখা করে আলাপ করে কেসের রায় বের হলেই ওকে বাড়ি নিয়ে যাবার কথা বলে যাবে। লুসি আর মান্টু দুজনেই রনিতের এই পরিকল্পনায় একমত হয়। ওদের বক্তব্য হলো শত হলেও ওদের বাবা এই ভদ্র মহিলাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, সুতরাং উনি এখন ওদের পরিবারেরই একজন সদস্য। তাই ওকে জেল থেকে মুক্ত করে ওরা ওদের সাথেই ঘরে নিয়ে যাবে। সঠিক সময়ে রনিতরা পৌঁছেছিল জেলের গেটে। ভিতরে মিটিং হলে গিয়ে এক ধারে নেটের এপাশ থেকে কোয়েল দেবীর সামনে দাঁড়ালো রনিত। লুসি আর মান্টুকে বাইরে অপেক্ষা করতে হচ্ছিল যাতে এক এক করে ওরা দেখা করতে পারে। কোয়েল সেনগুপ্ত রনিতকে 2-3 দিন কোর্টে দেখেছেন।
আজ এই দুঃসময় এখানে ওকে দেখেই কেঁদে ফেললেন। জেলের দেওয়া সাদা কম দামি তাঁতের শাড়ি এবং নীল রঙের ব্লাউজ পরা। রনিতের আজ ওর এই সৎমার জন্য বেশ কষ্ট হচ্ছিল। শান্ত গলায় বলল, আমরা আপনার মুক্তির ব্যবস্থা করেছি মা। বাবার খুনের দায়ে আপনার দাদা মানে কপিলবাবু ধরা পড়েছেন, আর 2-4 দিনের মধ্যেই আপনি ছাড়া পেয়ে যাবেন মা। কোয়েল সেনগুপ্ত ওর দাদা ওর স্বামীকে খুন করেছে শুনে যতটা না চমকে উঠলেন, তার চেয়ে বেশি চমকে উঠলেন রনিত ওকে মা বলে সম্বোধন করায়। ওর ধারণা ছিল যে রনিত বা রঞ্জনের পরিবারের সবাই ওকে খুব ঘৃণা করে। 2 চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে এলো কোয়েলের। ভেজা গলায় বললেন, রনিত, আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আমি তো ভেবেছিলাম সারা জীবন আমাকে এই জেলের মধ্যেই পচে মরতে হবে। দাদা যে আমার এত বড় সর্বনাশ করবে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। বিশ্বাস করো। আমরা আপনাকে বিশ্বাস করি মা। আমার বোন মান্তু আর লুসিও এসেছে আমার সঙ্গে। আমি এখন যাই মা, ওরা এসে একে একে আপনার সঙ্গে দেখা করে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি আছি তো। এখন আমি আসছি, আগে মান্তুকে পাঠাচ্ছি, আপনি এখানেই অপেক্ষা করুন। শুক্রবার কেসের রায়ে কপিল চ্যাটার্জিকে নিউ হোপ নার্সিং হোমের মালিক ডক্টর রঞ্জন সেনগুপ্তকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য তথা ওকে খুন করবার জন্য এবং লোক লাগিয়ে সান্যাল বাবুকে খুন করার দোষে দোষী সাব্যস্ত করা হয়। জজ সাহেব সোমবার সাজা শোনাবেন জানালেন। কপিল চ্যাটার্জির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয় এবং সাথে সাথে কোয়েল সেনগুপ্তকে মুক্তির আদেশ দেওয়া হয়। আদেশের কপি নিয়ে পরদিনই রনিত এবং মান্তু গিয়ে ওদের সৎ মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। লুসি ওর হবু শাশুড়ির জন্য স্পেশাল ডিশ বানাতে ব্যস্ত ছিল সেদিন। বাড়িতে এসেই কোয়েল লুসিকে জড়িয়ে ধরে বলে, এবার আমার এই মেয়েটাকে বেঁধে রাখবার প্ল্যান করো রনিত। কালই পুরোহিত ডেকে তোমাদের বিয়ের দিন ঠিক করে ফেলো। কোয়েলের কথায় লুসি লজ্জায় মুখ লুকায়। রনিত আর মান্তু সজোরে হেসে ওঠে।